আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিও করার প্রধান উদ্দেশ্য হলো যে আমরা যারা হায়ার অ্যাসপিরেন্ট বাইরে পড়তে যেতে চাই তাদের জন্য একটা ভীতিকর জিনিস হচ্ছে জিআরই। তো জিআরই অনেকগুলো পার্টস থাকে, তার ভেতরে একটা হচ্ছে টেক্সট কমপ্লিশন অ্যান্ড সেন্টেন্স ইকুইভ্যালেন্স। এই বিষয়ে ভয়ভীতি দূর করার জন্য এবং টেক্সট কমপ্লিশন ও সেন্টেন্স ইকুইভ্যালেন্সকে আরও সুন্দর ও সহজ করে তোলার প্রত্যয়ে আমাদের এই ভিডিও তৈরি করা। আসলে আমাদের মূল স্লোগান হচ্ছে জিআরইকে সহজ করি আর হায়ার স্টাডির পথকে উন্মোচন করি। আমরা টেক্সট কমপ্লিশন এবং সেন্টেন্স ইকুইভ্যালেন্সের জন্য একটা সিরিজ তৈরি করতে যাচ্ছি। এই সিরিজগুলোতে আমরা ধারাবাহিকভাবে কতগুলো বই ফলো করতে যাচ্ছি এবং সেগুলোকে সলভ করতে যাচ্ছি। আমরা মূলত ইটিএস এর বইগুলোকেই সলভ করব। সো আমাদের জন্য প্রথম যেটা অনলাইনে আছে সেটা হচ্ছে প্র্যাকটিস বুক ফর দ্য পেপার ডেলিভার্ড জিআরই জেনারেল টেস্ট। এই বইটা আমাদের কমপ্লিট করতে হবে। দেন ওই পেপার ডেলিভারিরই একটা বই আছে যেটা কিনা পরবর্তীতে নামকরণ করা জিআরই রিভাইজড জেনারেল টেস্ট, এই বইটা। দেন আমাদের কাছে সবচেয়ে সহজলভ্য যে বইটা অফিসিয়াল জিআরই ভার্বাল রিজনিং, এই বইটা আমরা কমপ্লিট করব। তারপর আমাদের জন্য ইটিএস এর প্রোভাইড করা ইটিএস অফিসিয়াল গাইড যেটা আছে এটা থেকে কিছু কোশ্চেন আমরা সলভ করব। এরপর আমরা বিগ বুকে যে 27 টেস্ট আছে সেখান থেকে টিসিএসসি কভার করার চেষ্টা করব। এটা অপশনাল, যদি কেউ জিআরই পাওয়ার প্রেপ টেস্ট 1 না দিয়ে থাকেন তাদের জন্য এটা না, আর কেউ যদি দিয়ে থাকেন তাহলে তার জন্য সলিউশন ভিডিও এটা অনেক ভালো হবে। দেন কেএমএফ এর 150 সেটস আছে, এটা কমপ্লিট করব। আর এই তিনটা জিনিস যারা আমাদের পেইড স্টুডেন্ট তাদের জন্য 65 স্পেশাল সেটস। এটা মূলত হচ্ছে 2020-21 সালের যে কোশ্চেন লিস্ট কোশ্চেন সেইগুলো এখানে আছে আর কি। আমরা এগুলো সলভ করার চেষ্টা করব আর কি। এখন যে বইগুলো আমরা শেষ করব সেই বইগুলোর ভিতরে যেটা আমরা প্রথমে বলেছি যে পেপার ডেলিভার্ড, এখানে 25 কোশ্চেন্স টিসিএসসি আছে। অপরদিকে জিআরই রিভাইজডেও 25 কোশ্চেন্স আছে। অফিসিয়াল জিআরইতে মেবি অ্যারাউন্ড 87টা কোশ্চেন আছে। এখানে 85 বিগ বুকে আছে 378টা কোশ্চেন, এবং পাওয়ার প্রেপ 1 এবং 2 মিলে সব মিলিয়ে 40-40-80টি কোশ্চেন আছে। দেন আমরা কেএমএফ থেকে 1500টা কোশ্চেন সলভ করব। এখন আমরা দেখব যে এই কোশ্চেনগুলো সলভ করতে গেলে ধারাবাহিকভাবে আমাদের কত দিনের মতো সময় লাগতে পারে। আমরা যদি দৈনিক হিসেব করি যে আমরা 25টা করে কোশ্চেন সলভ করব, তাহলে প্রথম বইটা সলভ করতে প্রায় 1 দিন, দ্বিতীয়টা 1 দিন, পরেরটা করতে 3 দিন। আপনারা এখানে সিরিয়াল দেখে নেবেন। মোটামুটি যদি কেএমএফ সেটের আগ পর্যন্ত আমরা ধরি তাহলে 15 দিনের মতো আসে, এবং পরবর্তী 50 দিন মিলে টোটাল 70 দিনের একটা প্রিপারেশন আমরা আশা করি। আমরা যদি এভাবে সিরিজ তৈরি করতে থাকি তাহলে আমাদের কারো টিসিএসসিতে কোনো প্রবলেম থাকার কোনো সম্ভাবনা থাকবে না। এখন কেন আমরা এই টিসিএসসি পড়তে যাব, এর পেছনে লজিকটা কি, এটাতে এত গুরুত্ব দেবার বা কী আছে? আমরা জানি যে জিআরইতে ভার্বাল পার্টে 2টা অংশ আসে, সেকশন 1, সেকশন 2। এখন সেকশন 1-এ আপনার 20টা কোশ্চেন আছে, সেকশন 2-তে 20টা কোশ্চেন আছে, টোটাল হলো যে 40টা কোশ্চেন। এখন 40টা কোশ্চেনের টেক্সট কমপ্লিশনে আসে হচ্ছে 12টা কোশ্চেন, যা টোটালের 30%, এবং সেন্টেন্স ইকুইভ্যালেন্স আসে হচ্ছে 8টা কোশ্চেন, যা টোটালের 20%। সো দেখেন এই দুইটা জিনিস একত্রিত করেই 50% মার্কস। অপরদিকে ক্রিটিক্যাল রিজনিং 2টা আসে যেটা 5%, এবং রিডিং কম্প্রিহেনশন এটাতে 45 সেকশন আছে, 45%, 18টা কোশ্চেন। সো এটার উপরে এমফ্যাসিস দেওয়ার কারণ হচ্ছে আমরা যদি টেকনিকগুলো ইউজ করতে পারি ইজিলি, প্রচলিত ধারার বাইরে যে নতুনভাবে শিখে আমরা যদি ইউজ করতে পারি তাহলে প্রায় 50% জিনিস আমাদের কভার হয়ে যাবে। আমার চিন্তাভাবনা এখান থেকে যে জিআরইকে সহজ করে সবার ভেতরে যাতে এই জিআরই ভীতি দূর করা যায়। এখন এটা সলভ করলে আমাদের এটা হলো যে আমাদের টোটাল যে মার্কস ডিস্ট্রিবিউশন 130 থেকে 170, সেখানে দেখেন আমরা যদি টেক্সট কমপ্লিশন আর সেন্টেন্স ইকুইভ্যালেন্স মিলে যে 20টা কোশ্চেন হবে তার থেকে যদি 16 বা 18টা কোশ্চেন সলভ করতে পারি, ঠিক আছে, তাহলে আমাদের স্কোর কোথায় আসে? 16টা সলভ করলে 146 এখানেই হয়ে যায়। অপরদিকে কেউ যদি 18-20টা সলভ করে ফেলে তাহলে তার জন্য 150, 50% মার্কস কিন্তু ইজিলি চলে আসে।
ঠিক আছে? এরপর আপনি আরসিআর ক্রিটিক্যাল থেকে যদি সলভ করতে পারেন তাহলে আপনাদের স্কোর ইজিলি 160 আসার কথা। এই জন্য একটা বিশাল পোর্শন এখানে ক্যারি করে, মার্কসটা ক্যারি করে, যার কারণে এটাকে এত গুরুত্ব দেওয়া। এখন আসেন আমরা যে বইটা আজকে মূলত শেষ করতে চেয়েছি সেই বইটা সলভ করার চেষ্টা করি, যেটা আমরা এটা জিআরই জেনারেল টেস্ট পেপার বেসড। এই বইয়ে যতগুলো টিসিএসি আসে আজকে আমরা ওইগুলো সলভ করার চেষ্টা করব। তো কোশ্চেনগুলোর ফরম্যাট আমরা এখানে নিয়ে আসছি। আমরা একটা একটা কোশ্চেন দেখব আর সেগুলোর সহজ প্রসেস কী হতে পারে সেই অনুযায়ী আমরা একটু সলভ করার চেষ্টা করব। আমার এই ওয়ার্ড ফাইলের একটা বিশেষত্ব হচ্ছে কি যে এখানে আপনার কোশ্চেনটা দেখতে পাবেন, সাথে সাথে আনসার, এবং সাথে সাথেই হচ্ছে এখানে আপনি শব্দার্থগুলো পেয়ে যাবেন, যেগুলোর জন্য আপনাকে কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। দেখি আমরা 1 নম্বর কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। টেক্সট কমপ্লিশন করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রথমে ওই টেক্সট কমপ্লিশনের ভেতরে কোনো ট্রানজিশন ওয়ার্ড আছে কিনা এটা দেখা। ধরেন আমরা এই 1 নম্বর কোশ্চেনটা সলভ করব। সো 1 নাম্বার কোশ্চেনে আমরা দেখি যে এখানে একটা ট্রানজিশন ওয়ার্ড আছে অলদো। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রায় টেক্সট কমপ্লিশনে এরকম ট্রানজিশন ওয়ার্ড দেখব। এখন অলদো হচ্ছে একটা নেগেটিভ কনোটেশন টাইপের একটা ওয়ার্ড, ঠিক আছে? তাহলে এখন আমরা ট্রানজিশন ওয়ার্ড যখন আইডেন্টিফাই করব তখন এর বাঁ পাশেও কি আছে সেটা আমরা দেখব, ডান পাশেও কি আছে সেটা আমরা দেখব। এখন আমরা দেখি যে অলদো এর ডান পাশে আছে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক, তাহলে আমরা বাঁ পাশের ইনফরমেশনটাকেই বেশি গুরুত্ব দেব। বাঁ পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখন আমরা সেন্টেন্সটা পড়ি যে many find it strange that her writing is thought। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা গ্রামার বোঝায়, ইজ প্রেজেন্টের কথা বলা আছে, ইজ thought to be tortuous her recent essays। তাহলে এই রিসেন্ট এসের কথাটা এখানে বলা হলো। ঠিক আছে, এখন রিসেন্ট এসেটা কেমন সেটা হচ্ছে টর্চুয়াস। এখন ইটিএস কি করে, এই টর্চুয়াস শব্দটার কনটেক্সট আমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে লেন্দি অ্যান্ড কমপ্লেক্স। এখন অলদো কি বলতেছে যে হার আর্লিয়ার এসের চেয়েও লঙ্গার। এই পাশে আমি পেয়েছি লেন্দি এবং কমপ্লেক্স, তাহলে অলদো এর পরের অংশটা হয়ে যাবে হচ্ছে এই টর্চুয়াস এর বিপরীত শব্দ। সো টর্চুয়াস যদি লেন্দি অ্যান্ড কমপ্লেক্স হয় তাহলে বিপরীতটা হয়ে যাবে কি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, এরকম একটা অর্থ। তাহলে এখানে যে এক্সট্রিমলি যে শব্দটা বসবে সেটা হবে হচ্ছে কোনো প্রকার জটিলতা থাকবে না। এখন আমরা দেখি যে আনসার চয়েসে জটিলতা থাকবে না এরকম কোন ওয়ার্ডটা আছে। পেইনসটেকিং, এটা জটিলতার কোনো বিষয় না, এটা হচ্ছে যে অনেক থট কেয়ার দিয়ে, অনেক পরিশ্রম, ল্যাবোরিয়াস কিছু দিয়ে কোনো কাজ করা। সো আমাদের ল্যাবোরিয়াসের কোনো ইনফরমেশন কনটেক্সটে নাই। টিডিয়াস, এটা তো একেবারেই সমার্থক শব্দ হয়ে গেল টর্চুয়াসের, সো এটাকে আমরা নিব না। ইনসাইটফুল, আসলে এই লেখিকার রাইটিংটা ইনসাইটফুল নাকি নয় সে বিষয়ে কোনো ইনফরমেশন কনটেক্সট আমাদের দেয়নি। সফিস্টিকেটেড, তো এটা তো লেন্দি অ্যান্ড কমপ্লেক্স, তো এটা তো সফিস্টিকেটেডই, তাহলে তো সেটা হয় না। তাহলে একমাত্র শব্দ যেটা ক্রিস্টাল ক্লিয়ার আমাদের সঙ্গে মিলে, যেটা টর্টুয়াস এর পুরোটাই উল্টা, যেটা আমরা অলদোর কারণে, সেটা হচ্ছে ক্লিয়ার। তাহলে আমরা ইজিলি আরেকবার বোঝার চেষ্টা করি যে এখানে আমাদের মূল ট্রানজিশন ওয়ার্ড আছে অলদো, তাহলে অলদো হচ্ছে নেগেটিভ সাইন। এর বাঁ পাশে যে শব্দটা ছিল সেটা ছিল হচ্ছে টর্চুয়াস। সো টর্চুয়াসের মিনিংটা আমাদের সবসময় রিফ্রেশ করতে হবে, সেটা ছিল হচ্ছে লেন্দি অ্যান্ড কমপ্লেক্স। তাহলে এর উল্টাটা, অলদো একটা নেগেটিভ শব্দ, নেগেটিভ শব্দ হওয়ার কারণে আমরা এখানে যা পাবো তার উল্টাটা এই পাশে বসবো। সো এই পাশে যদি লেন্দি অ্যান্ড কমপ্লেক্স হয়, এই পাশে হবে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার। সো ক্রিস্টাল ক্লিয়ার আমাদের অপশন ই। সো এটার আনসার হচ্ছে ই। থ্যাংক ইউ। এখন আমরা 2 নাম্বার কোশ্চেনটা দেখি। 2 নাম্বার কোশ্চেনটাও আমরা এই ইজিভাবে চিন্তা করার চেষ্টা করব। এখানে কোনো ট্রানজিশন ওয়ার্ড আছে কিনা আমরা দেখি।
মোস্ট স্পেসক্রাফট আর স্টিল অ্যাট লিটল রিস্ক। আপনারা যখন পড়বেন তখন সাথে সাথে রিফ্রেশ করার চেষ্টা করবেন। সো এখানে আমরা একটা শব্দ দেখতেছি যে লিটল রিস্ক। সো আমরা লিটল রিস্ক বলতে বোঝাই কিন্তু যে সাম রিস্ক, একেবারে নেই না, সাম রিস্ক বোঝায় লিটল দ্বারা। সো দেখি, লিটল রিস্ক অফ কলিশন উইথ স্পেস ডেব্রিস ডিউরিং দেয়ার অপারেশনাল লাইফ টাইমস। সো আমরা দেখতে পাচ্ছি কমা, বাট গিভেন দ্য নাম্বারস অফ, তাহলে আমাদের এখানে প্রথম যে ট্রানজিশন ওয়ার্ড পেলাম সেটা হলো বাট। সো আমাদের মাথায় নিয়ে নিতে হবে যে এখানে আমাদের ট্রানজিশন ওয়ার্ড আছে বাট। এখন বাট কি করে? বাট আগের ওই অলদোর মতো নেগেটিভ কনোটেশন বহন করে। সো আগে আমাদের ছিল কি, বাটের আগে কোন ধরনের কনোটেশন ছিল? বাটের আগে ছিল হচ্ছে সাম রিস্ক। এখন আমরা দেখব যে বাট এর পরে তাহলে কি হয়। তাহলে বাট এর পরে এখানে যদি অল্প কিছু রিস্ক থাকে তাহলে আমাদের এইখানে কি হইতে পারে? হয় বেশি রিস্ক অথবা একেবারে নেই রিস্ক, এর দুটোর যে কোনো একটা হবে। এখন আমরা দেখি যে কি বলতেছে। গিভেন দ্য নাম্বারস অফ নিউ স্যাটেলাইট লঞ্চড ইচ ইয়ার। সো আমরা দেখতে পাচ্ছি যে নতুন প্রতি বছর স্যাটেলাইট লঞ্চ হচ্ছে। তাহলে আগে যদি অল্প রিস্ক থাকতো, এখন আমরা এই সূত্রে পড়ে গেলাম যে এখন আরো বেশি বেশি রিস্ক হবে। এখন দেখি কি বলতেছে। দি অরবিটাল এনভায়রনমেন্ট ইন দ্য ফিউচার ইজ লাইকলি টু বি লেস ড্যাশ। তাহলে আগে যদি সাম রিস্ক থেকে থাকে, এখন আরো অনেক বেশি রিস্ক। এই লেস শব্দটা দ্বারা আবার উল্টে যাবে শব্দটা, মানে এই পুরোটা জুড়ে আপনাকে বেশি রিস্ক বোঝাইতে হবে। তাহলে যদি আপনি কোনো কিছু লেস সেফ দেখেন, কোনো কিছু আপনি যদি দেখেন যে মনে করেন যে লেস সেফ, দ্যাট মিনসই তো হচ্ছে যে যদি কোনো কিছু কম সেফ থাকে সেটার রিস্ক বেশি। এ লেস শব্দটা দেওয়ার কারণে আমাদের কনোটেশনটা চেঞ্জ হবে। এখন যদি লেস না দেওয়া থাকতো, ধরেন লেস দেওয়া নাই, তাহলে আমাদের এখানে বোঝাইতে হইতো যে বিশাল ডেঞ্জার। এখন ওই বাংলা বিপরীতার্থক শব্দের মতো বিশাল ডেঞ্জারের উল্টাটা বসাইলে আমাদের কনোটেশন মিলে যাবে। এখন দেখি আমরা অপশনগুলো, আনসার অপশনগুলো আমরা একটু দেখি যে ক্রাউডেড এটা ইয়ার সঙ্গে যায় না, সাম রিস্ক এর উল্টা হিসেবে যায় না, ইনভালনারেবল এটা যায় না, প্রোটেক্টেড এটা হলো যে ইটিএস এর একটা ট্রাপ ওয়ার্ড, আমরা এটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। ইটিএস এরকমই ট্রাপ ওয়ার্ড দেয় যাতে আপনারা এটা সলভ করতে যে অধিকাংশেরই না হয় উত্তর। পলিউটেড, সো পলিউশনের কথা আমরা এখানে লিটল রিস্কের সঙ্গে কোনো কিছু দেখতে পাচ্ছি না, সো এটা চলবে না। অ্যান্ড আসান হচ্ছে বিনাইন। বিনাইন বলতে আমরা মূলত যেটা বুঝি যে জেন্টল অ্যান্ড কাইন্ডলি, এখানে ওই একই অর্থ সে বহন করে। এখন অনেকে আনসার বলবে কি যে এখানে তাহলে প্রোটেক্টেড কেন হবে না? এখানকার প্রধান উত্তর হচ্ছে কি যে লিটল রিস্ক, এবং যেহেতু এটা স্পেস ক্রাফট, স্পেসের কথা বলেছে, স্পেসে আসলে প্রোটেকশনের কোনো ঘটনা ঘটার কোনো কিছু নাই। এখানে স্পেসে প্রোটেকশন দেবার মতো আপনাকে কিছুই নাই। হয়তোবা স্পেস ক্রাফট নিজের ওই এরিয়ার ভেতরে, অর্থাৎ মনে করেন যে একটা স্পেস ক্রাফট, সেখানে যারা থাকে তাদের প্রোটেকশন থাকতে পারে, কিন্তু এটা স্পেস ক্রাফটের বাইরের কথা বলতেছে, স্পেস ডেব্রিসের সঙ্গে। সো এখানে প্রোটেক্ট দেবার আসলে কেউ নাই, এই কারণে এই শব্দটা হবে না, এবং এটা ইটিএস এর একটা অনেক বড় একটা ট্রাপ আনসার। সো যেহেতু আমরা এখানে সেফ এর কথা বলতেছি, সেফ হচ্ছে লেস সেফ, বিনাইন অর্থ হচ্ছে সেফ। সো এখান থেকে আমরা এভাবে শিখতে পারি। তাহলে এখানে আমরা যে জিনিসটা শিখলাম আরেকবার এটা আপনাদের রিভিউ দেই। তাহলে আমার এখানে ট্রানজিশন ওয়ার্ড আছে হচ্ছে বাট। তাহলে বাট এর ডান পাশে শূন্যস্থান আছে, আমরা বাম পাশে দেখব। বাম পাশে আসছে লিটল রিস্ক অর্থাৎ সাম রিস্ক। সো এই পাশে হওয়ার কথা হয় অনেক বেশি রিস্ক অথবা কোনো রিস্কই থাকবে না। কিন্তু আমরা যখন দেখছি যে নতুন নতুন স্যাটেলাইট প্রতি বছর উড্ডয়ন হচ্ছে, তাহলে কনটেক্সট আমাকে বলতেছে যে রিস্কের পরিমাণ বেড়ে যাবে। এখন রিস্কের পরিমাণ বেড়ে যাবে, লেস শব্দটা দ্বারাই সেটার একটা উল্টো কথা বলতে হবে, অর্থাৎ লেস সেফ, তার অর্থ হচ্ছে রিস্ক অনেক বেশি। তো সেফ শব্দটা যায় হচ্ছে আপনার বিনাইন শব্দটার সঙ্গে, তাহলে এখানে বিনাইনটাই হচ্ছে আনসার। আসেন আমরা 3 নাম্বার আরেকটু সহজভাবে চেষ্টা করি যে 3 নাম্বারটা আমরা পারি কিনা। 3 নাম্বার কোশ্চেন বলতেছে যে
The author presents the life of Jane Grey with dash unusual in a biographer. He is not even convinced that Grey was a good writer. So এখানে আমরা প্রথম যেটা দেখব, আমাদের প্রথম কথাটা ছিল কি, যে ট্রানজিশন দেখব। ট্রানজিশন আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে একটা ক্লোন। সো ক্লোন যদি থাকে, ক্লোন হচ্ছে সামগ্রিকভাবে একটা পজিটিভ কনোটেশন দেয়, আমাকে এটা মাথায় রাখতে হবে। তাহলে যদি পজিটিভ কনোটেশন দেয়, সো এর বাঁ পাশে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ব্ল্যাঙ্ক, ঠিক আছে? তাহলে আমরা ডান পাশ থেকে ইনফরমেশন নিয়ে বাঁ পাশে ওইটা বসানোর চেষ্টা করব। ডান পাশে ইনফরমেশন কি বলতেছে, যে হি ইজ নট ইভেন কনভিন্সড দ্যাট গ্রে ওয়াজ এ গুড রাইটার। তাহলে কনভিন্সডই হয় নাই যে গ্রে একজন গুড রাইটার, এটা সে কনভিন্সডই হয় নাই। যদি কনভিন্সড না হয়, তাহলে সে বায়োগ্রাফারের ভেতরে আসলে ভালো কোনো গুণ নাই। তার অর্থ আমরা বুঝবো যে এখানে নেগেটিভ কোনো টাইপের একটা ওয়ার্ড বসবে, যেহেতু কোনোভাবেই কনভিন্সড হয় নাই, তাহলে এখানে নেগেটিভ টাইপের ওয়ার্ড বসবে। আরেকটা ক্লু আছে যে আনইউজুয়াল বায়োগ্রাফার, এটা দ্বারাও আমরা একটা ক্লু বসাতে পারি। আনইউজুয়াল মিন্স আনফ্যামিলিয়ার। আনফ্যামিলিয়ার যদি হয়, তার অর্থ হচ্ছে সে এখনো ভালো কিছু শো করতে পারে নাই, যার কারণে সে যে ফ্যামিলিয়ার হবে। সো এখানে নেগেটিভ টাইপের ওয়ার্ড দেখি আমরা জিল, এটা একটা পজিটিভ টাইপ ওয়ার্ড, যার অর্থ হচ্ছে হিউজ এনথুজিয়াস্টিক। ডেফটনেস পজিটিভ ওয়ার্ড। ডিটাচমেন্ট সিমস গুড। এলোকোয়েন্স পজিটিভ ওয়ার্ড। ইমাজিনেটিভনেস পজিটিভ ওয়ার্ড। সো দেখতে পাচ্ছেন প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ডিটাচমেন্ট, অর্থাৎ তার তো লেখার সঙ্গে কোনো সামঞ্জস্যই পায়নি, এই কারণে যে কি করেছে, অথর কনভিন্সই হয় নাই যে সে একজন ভালো বায়োগ্রাফার। সো দেখছেন, এভাবে আমরা ম্যাথ স্ট্র্যাটেজি ইউজ করলে বা এরকম যদি লজিক্যালি আগাইতে থাকি, তাহলে ইজিলি আমরা একটা সেন্টেন্সকে সলভ করে ফেলতে পারি। এই সমস্ত জায়গায় যদি কারোর কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনার কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি যথাসম্ভব আনসার দেওয়ার চেষ্টা করব। এখন আসেন 4 নম্বর প্রশ্নটা আমরা সলভ করার চেষ্টা করি। প্রথমে আমরা দেখব যে সেন্টেন্সটাতে কোনো ট্রানজিশন ওয়ার্ড আছে কিনা। আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা ক্লোন আছে, তো আমাদের রুল কি, ক্লোন থাকলে সেটা একটা পজিটিভ কনোটেশন। সো পজিটিভ কনোটেশন বলতে এখন আমরা দুইটি পাশে দেখব যে ডান পাশে আর বাঁ পাশে কি কি আছে। সো আমরা দেখতে পাচ্ছি ডান পাশে শূন্য স্থান আছে, ডান পাশে ব্ল্যাঙ্ক আছে। সো আমরা বাম পাশের ইনফরমেশনটাকে নেওয়ার চেষ্টা করব। এইবার আমরা সেন্টেন্সটা পড়ি। This filmmaker is not outspoken on political matter. Outspoken মানে straight forward. সো সে নট স্ট্রেট ফরওয়ার্ড অন পলিটিক্যাল ম্যাটার্স, তার মানে পলিটিক্যাল ম্যাটার নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, অর্থাৎ সে কোনো ডিসপুট পছন্দ করে না। তাহলে আমরা রিফ্রেশ করব, তাহলে সেন্টেন্সটা অনেক বেশি সহজ হবে। তাহলে সে কি পছন্দ করে না, নো ডিসপুট। এই জিনিসটা আমাদের মাথার ভিতরে গেঁথে নিতে হবে। এবার রিফ্রেজিং যত করবেন তত দেখবেন যে হিসেবগুলো সহজ হবে। তাহলে এটা যেহেতু পজিটিভ ওয়ার্ড, তাহলে এ পাশেও আমার যে শব্দটা আসবে সেটা নো ডিসপিউট শব্দটাই আসবে। এখন দেখি পরে কি বলতেছে, হার ফিল্মস আর নোন ফর দেয়ার অ্যাস্থেটিক কোয়ালিটিস রাদার দ্যান ফর দেয়ার ড্যাশ ওয়ান্স, অর্থাৎ অ্যাস্থেটিক কোয়ালিটি দ্বারাই চলে, কিন্তু কি দ্বারা চলে না। দেখেন নো ডিসপিউট, অর্থাৎ সে বিতর্ক তো পছন্দই করে না, তাহলে সেম ওয়ার্ডটা এখানে বসবে। সো দেখি আমরা নিচ থেকে আসি। ড্রামাটিক, এটা ডিসপোর্টের সঙ্গে যায় না। কমার্শিয়াল ডিসপোর্ট সঙ্গে যায় না, বা পলিটিক্যালের সঙ্গে যায় না। ন্যারেটিভ পলিটিক্যালের সঙ্গে যায় না। সিনেমেটিক, এটা হচ্ছে ইটিএস এর একটা ট্রাপ ওয়ার্ড। যেহেতু এখানে ফিল্ম নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, তাহলে অনেকেই মনে করতে পারে যে হ্যাঁ সিনেমাটিক হইতে পারে, কিন্তু এটা হচ্ছে ইটিএস এর একটা ট্রাপ আর কি। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি পলেমিক্যাল, এই শব্দটা দেখেন, ভোকাব যদি আপনি ভালো না জানেন, তাহলে অপরদিকে কিন্তু আপনার এই সমস্ত জায়গায় আটকে যাবেন। পলেমিক্যাল অর্থটা হচ্ছে যে এই যে ডিসপিউট, ঠিক আছে, স্ট্রংলি ক্রিটিক্যাল আর ডিসপুট। তাহলে এখানেও আমরা সেই ডিসপুট শব্দটা বসাবো, যার অর্থ হচ্ছে পলেমিক্যাল। ইজি ব্যাপার। তাহলে আমরা এই পর্যন্ত যে কটা সলভ করলাম, এখান থেকে আমরা কমন কিছু জিনিস শিখতে পেলাম। 1 নম্বর হচ্ছে কি, আপনাকে অবশ্যই অবশ্যই ভোকাব মুখস্থ করতে হবে। এই জিনিসটা আপনি মাথায় সেট করে নেন। ভোকাব যদি না সেট করতে পারেন, ভালোভাবে মুখস্থ না করতে পারেন, তাহলে এই সমস্ত জায়গাতে এসে আসলেই আপনি ধরা খেয়ে যাবেন। 2 নম্বর অপশন যেটা হবে আর কি, সেটা হচ্ছে কি, যে আপনাকে লজিক্যাল রিজনিং করা শিখতে হবে। লজিক্যাল রিজনিং যত বেশি করতে পারবেন, আপনার জন্য তত বেশি সেটা উপকার। এই জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে, খুব 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 করে প্র্যাকটিস করতে হবে। আর 3 নম্বর অপশন যেটা, সেটা হচ্ছে ওই প্র্যাকটিস।
আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এই তিনটা জিনিসের সমন্বয়ে যদি আপনি আগাতে পারেন তাহলে আপনার কাছে টিসিএসসি কোনো বিষয় না। এক হচ্ছে আপনাকে ভোকাব জানতে হবে। দেখেন এখানে যদি আপনি ভোকাব না জানেন তাহলে এখানে এসে আপনি আসলে সঠিকভাবে আনসার করতে পারবেন না। সেকেন্ডলি লজিক্যাল রিজনিং, যেটা আমি এতক্ষণ ধরে বললাম যে কিভাবে, আমি আরও কতগুলো কোশ্চেন যখন সলভ করতে থাকবো তখন আপনারা দেখতে পাবেন যে লজিক্যাল রিজনিংটা কীভাবে করতে হয়। আর দেন প্র্যাকটিস, ইটিএসের অনেক প্র্যাকটিস ম্যাটেরিয়ালস আছে, এগুলো দিয়ে আপনাকে প্র্যাকটিস করতে থাকতেই হবে। এখন আসে 5 নাম্বার কোশ্চেনটা দেখি। 5 নম্বর কোশ্চেনটা বেশ মজার একটা কোশ্চেন। এখানে বলতেছে কি যে আপনি যদি প্রথমে নাও পড়েন তাহলে আপনি জাস্ট একবার চোখ বুলায় দেখে নিতে পারেন যে এখানে ট্রানজিশন ওয়ার্ডটা কোথায় আছে। দেখেন ট্রানজিশন ওয়ার্ডটা ইয়েট। সো আমরা ইয়েট অর্থ হচ্ছে যেটা এখন পর্যন্ত হয় নাই, তাহলে ইয়েট একটা নেগেটিভ কনোটেশন টাইপের ওয়ার্ড। সো এখন আমরা ইয়েটের বা পাশ অথবা ডান পাশ খেয়াল করব। এখন ডান পাশে দেখি যে ব্লাঙ্ক আছে, ইয়েটের ডান পাশে হচ্ছে ব্লাঙ্ক, তাহলে আমরা বা পাশে বেশি খেয়াল করব। এইবার কি বলতেছে দেখি যে জেমস বসওয়েলস লাইফ অফ স্যামুয়েল জনসন ইজ জেনারেলি থট টু হ্যাভ এস্টাবলিশড বসওয়েলস অ্যাজ ফার্স্ট গ্রেট মডার্ন বায়োগ্রাফার। এখন দেখেন এগুলো সলভ করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে অনেক ইনফরমেশন আপনার পড়ার দরকার নাই। এই যে ফার্স্ট গ্রেট মডার্ন এই শব্দটুকুর দরকার নাই, ঠিক আছে, এই জেনারেলি এগুলো দরকার নাই, থটের দরকার আছে। সো বলতেছে যে স্যামুয়েল জনসন এই বসওয়েলকে কি হয় বায়োগ্রাফার হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছে অলরেডি, থট। পরের অংশ কি বলতেছে যে দ্য ক্লেম অফ ড্যাশ could be made for Johnson himself as author of Life of Richard Savas। এখানে বাংলা অর্থটা যেটা বলতেছে সেটা হচ্ছে কি যে এই যে জনসন যে লেখক, তিনি এই বসওয়েলকে বায়োগ্রাফার হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। হ্যাভ এস্টাবলিশড, এটা হচ্ছে এখানকার কিওয়ার্ড। এখন তিনি এই বায়োগ্রাফার হিসেবে না হয়ে নিজেকেই তিনি তার প্রতিচ্ছবি হিসেবে বানাতে পারতেন। তাহলে পারতেন ঘটনাটা আগে ঘটার কথা, এখানকার বিষয়টা হচ্ছে এই ঘটনাটা আগে ঘটতে পারত। কুড বি, ক্লু দেখেন কত কিছু। আপনি এই সেন্টেন্স থেকেই সবসময় এভিডেন্স নেওয়ার চেষ্টা করবেন। যত বেশি এভিডেন্স এই সেন্টেন্স, এই কনটেক্সটের বাইরে আপনি কখনোই যাবেন না। তাহলে আমি দেখছি এখানে ইয়েট। এখন ইয়েটের এই পাশের শব্দগুলো কি বলতেছে, তিনি অলরেডি এস্টাবলিশড হয়ে গেছেন বায়োগ্রাফার নাম বসওয়েল দিয়ে, কিন্তু তিনি কুড বি হতে পারতেন জনসন, কিন্তু এখনো হন নাই। তাহলে হতে পারতেন এখনো হন নাই, এই ঘটনাটার সঙ্গে মিল হচ্ছে এই প্রিসিডেন্স। তাহলে প্রিসিডেন্স শব্দটা এখানে বসবে যে তিনি হতে পারতেন এর লেখক হিসেবে, রিচার্ড স্যাভাজ হিসেবে, কিন্তু জনসন হন নাই। অন্য কোনো শব্দ এর অর্থ হিসেবে যায় না। পারসিভিয়ারেন্স অর্থ লেগে থাকা, এটা তো এরকম কোনো কথাবার্তা নাই। অপরচুনিজম, এটার কোনো কথাবার্তা নাই। অমনিসায়েন্স মানে যে হচ্ছে সব কিছু অনেক বেশি বেশি জানে বা সব কিছু সম্পর্কে যে ধারণা আছে, এখানে সে কোনো কথাবার্তা বলা হয় নাই। আর পার্টিসানশিপ যেটা হচ্ছে যে এক পক্ষ নেওয়া, সেটার কথা এখানে বলা হয়নি। তাহলে একটা শব্দ যেটা প্রিসিডেন্স, তিনি আগে হতে পারতেন, কুড বি, কিন্তু হন নাই, এরকম একটা মিনিং এখানে বোঝায়। এখন আসেন 6 নম্বর কোশ্চেনটা নিয়ে আমরা একটু আলোচনা করি। 6 নম্বরে আমরা আপনি যদি প্রথমে না পড়েন তাহলে অতি দ্রুত এসে দেখতে পারেন যে কোনো ট্রানজিশন ওয়ার্ড আছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ক্লোন আছে, তাহলে ক্লোনটা হচ্ছে একটা ট্রানজিশন ওয়ার্ড। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে ডাবল ব্লাঙ্ক আছে, এর আগেও একটা ব্লাঙ্ক আছে, এর পরেও একটা ব্লাঙ্ক আছে। এখন তাহলে কি করব? এখন তাহলে আমরা ভাগে ভাগে দেখব যে এই অংশটুকু কি বলে, দেন এই অংশটুকুর সঙ্গে এই অংশটুকুর কোনো সাপোর্ট আছে কিনা। এখন আমরা দেখি এখানে কি বলতে চাচ্ছে। দি আনআইরনিক রিপ্রেজেন্টেশন, আপনাকে এই শব্দ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এরকম উল্টাপাল্টা শব্দ দিয়ে ইটিএস আপনাকে ট্রাপে ফেলতে চায়। দি রিপ্রেজেন্টেশন অফ অবজেক্টস ফ্রম এভরিডে লাইফ। দেখেন তাহলে রিপ্রেজেন্টেশনটা কার? এভরিডে লাইফের অবজেক্টস, কিন্তু এভরিডে লাইফের অবজেক্টস। দেখেন ইজ ড্যাশ, কিছু একটা হয়েছে, এই অবজেক্টসের কিছু একটা হয়েছে, সিরিয়াস আমেরিকান আর্ট অফ দ্য 20th সেঞ্চুরি। তাহলে এখান থেকে আমরা তেমন কোনো ইনফরমেশন পেলাম না। দেখি পরেরটুকু কি বলে। হাই আর্টিস্ট সিডেড, তাহলে এই শব্দটা আপনাকে হচ্ছে কি ওয়ার্ড। সিড অর্থ কি? গিভ আপ, সারেন্ডার, ইল্ড করে দিলাম, বাদ দিয়ে দিল, গিভ আপ করে দিল, সারেন্ডার করে দিল, এরকম। কি করেছে? হাই আর্টিস্টরা, তারা কি করেছে?
স্ট্রেট ফরওয়ার্ড ডেপিকশন অফ দ্য, তাহলে তারা বাদ দিয়েছে, কি বাদ দিয়েছে? ডেপিকশন, মনে করেন যে কোনো চিত্রের। এখন এটা কোন টাইপের ডেপিকশন বলেন তো? দেখেন এইখানে বলে দিছে যে এভরিডে লাইফ ডেপিকশন, তাহলে এখানে পড়লে আপনি বোঝা যাচ্ছেন যে হাই আর্টিস্ট সিডেড দ্য স্ট্রেট ফরওয়ার্ড ডেপিকশন অফ দ্য ড্যাশ। তাহলে কিসের ডেপিকশন? এখানে কিন্তু বলছিল, এই দেখেন ইটিএস সবসময় আপনাকে ক্লু দেয়, ডেপিকশন রিপ্রেজেন্টেশন, তাহলে অফ দ্য, অফ কিসের? অবজেক্টস অফ এভরিডে লাইফ। তাহলে এখানে আপনাকে যে শব্দটা বসবে সেটা হবে হচ্ছে ওই এভরিডে লাইফ। ঠিক আছে, এখন আপনি ঝটপট আনসার অপশনে চলে যেতে পারেন অতি দ্রুত। এভরিডে কি বলেছে? এই যে কমন প্লেস এভরিডে, এই কমন প্লেস মানে হচ্ছে যে এভরিডে রিলেটেড, তাহলে আপনার একটা আনসার হয়ে গেল। এখন চলে যান প্রথম ব্ল্যাঙ্কে। এখানে বলেছিল যে সিডেড, তারা গিভ আপ করেছে, তাহলে এভরিডে লাইফ থেকে তারা কি করেছে? সেখানেও তারা গিভ আপ করেছে। সো গিভ আপের সমার্থক শব্দ হচ্ছে মিসিং ফ্রম। দেখেন ইজি, একেবারে ইজি। আপনি প্রথম দুর্বোধ্য মনে হইতে পারে, কিন্তু আস্তে আস্তে যত করবেন তত বেশি মজা লাগবে। প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা মিল আছে। আমি আবার বলি, দেখেন যে এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। দি রিপ্রেজেন্টেশন অফ এভরিডে লাইফ, এখানেও সেম জিনিস বলেছে। এই যে ডেপিকশন মানে রিপ্রেজেন্টেশন, তাহলে ডেপিকশন অফ কি? ডেপিকশন অফ এভরিডে লাইফ, তাহলে এভরিডে লাইফ, আনসার ক্লিয়ার। এখন বলেছে যে এই রিপ্রেজেন্টেশন অফ এভরিডে লাইফে কিছু একটা ঘটনা ঘটেছে। তো এই যে ক্লোনের কারণে আমি বলছিলাম না আইডিয়া সমান হবে, তাহলে এইখানেও সেই কি ঘটনা ঘটেছে? সেই ঘটনাটা হচ্ছে সিডেড, তাহলে এই ঘটনাটা এখানে ঘটবে, তাহলে মিসিং ফ্রম। মানে আপনি একটা কোশ্চেন আপনি যদি এই প্রসেসটা ফলো করেন তাহলে আনসার করতে খুবই কম সময় লাগবে, খুবই কম সময়। দেখেন এত বড় একটা সেন্টেন্স আপনাকে কমপ্লিট করতে আপনি যদি অতি দ্রুত আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকেন 15 থেকে 20 সেকেন্ড টাইম লাগবে, এর ভেতরেই কিন্তু এটা শেষ হয়ে যাবে। এখন আসেন আমরা আরও কিছু শিখতে থাকি। সাত নম্বর কোশ্চেন কি বলতেছে? এটা বেশ একটা জটিল কিন্তু মজার আছে। A newly published laudatory biography of George Bernard Shaw fails, like others before it, to capture the essence of his personality. সো আমাদের প্রথম কাজ ছিল ট্রানজিশন ওয়ার্ড আছে কিনা, আমরা ট্রানজিশন ওয়ার্ড দেখলাম, ক্লোন আছে। দেখবেন প্রত্যেকটা টেক্সট কমপ্লিশন সেন্টেন্স ইকুইভ্যালেন্সে ইটিএস অবশ্যই ট্রানজিশন ওয়ার্ড দিবে, কারণ এটাই হচ্ছে ওদের প্রসেস। এখানেই আপনাকে বলে যে আপনি লজিক্যাল রিজনিং শিখেন। তাহলে যখন ক্লোন আছে তাহলে এটা একটা পজিটিভ মিনিং প্রদর্শন করে, অর্থাৎ এর আগের আইডিয়া পরের আইডিয়া সমান হবে। এখন আসেন, তাহলে পরের দুইটাই ব্ল্যাঙ্ক আছে, তাহলে এইদিকে যে গভীর সমুদ্রে পড়ার দরকার নাই। আমার আগে কি বলা আছে সেটা নিয়ে একটু চেষ্টা করি। সেখানে বলতেছে কি যে বায়োগ্রাফিটা সেটা হচ্ছে লডাট্রি, প্রেজ করেছে। সো দেখেন ডিসপ্যারাজ, এটা প্রেজের উল্টা, এখানে কিন্তু সমার্থক হবে পজিটিভ আইডিয়া। ডিসরিগার্ডেড, এটা নেগেটিভ আইডিয়া। সো একটা হচ্ছে ডিসকাস্ট, অনলি থেকে যায়, আপনাকে আর কিছু না পড়লেও চলবে। দেখেন ইজি আনসার যে এক নম্বরে ডিসকাস্ট হবে। ওকে, এখন কি বলতেছিল? লডাট্রি বায়োগ্রাফি এটা ফেইল হয়েছে। কেন ফেইল হয়েছে? ক্যাপচার দ্য ইসেন্স অফ হিস পার্সোনালিটি, অর্থাৎ তার পার্সোনালিটি ধরতে পারে নাই। সো দেখেন ইমার্জ অর্থ হচ্ছে তো তাহলে তো আরও বেশি, অনেক বেশি হলো, ধরতে পারলো, তাহলে তো এই বিষয়টা এখানে ঘটে না। কোয়ালেস অর্থ কম্বাইন করা, এটা একেবারে অফ টপিক, তাহলে একটাই শব্দ ডিসঅ্যাপিয়ার। এবার আপনি সেন্টেন্সটা পড়েন। দি মোর হি ইজ ডিসকাসড, যত বেশি আলোচনা করা হয়েছে, দি মোর হিজ ট্রু সেলফ সিমস টু বি ডিসঅ্যাপিয়ার, তার অর্থ হচ্ছে ফেইল। দেখছেন আপনি যখনই সলভ করবেন যখন ক্লোন দেখবেন তখন দেখবেন যে আগেরটার সঙ্গে পরেরটা একেবারে 100-তে 100 মিলে যায়। কিভাবে? আবার দেখেন, তাহলে এই হলো যে শব্দ, এখানে বলেছে লডাট্রি, তাহলে প্রথম ব্ল্যাঙ্কে কি হবে? লডাট্রি টাইপের একটা ওয়ার্ড হবে, অপর ওয়ার্ডগুলোকে ক্রস আউট করে দেব, শেষ। পরে বলেছি তার পার্সোনালিটি ধরতে ফেল করেছে, ফেল করাটা কোনটা যায়? ইমার্স যায় না, কোয়ালেস যায় না, ডিসঅ্যাপিয়ার যায়, শেষ। আপনার 10 থেকে 15 সেকেন্ড টাইম লাগবে এক একটা করতে, যদি আপনি প্রথম হচ্ছে ভোকাব জানেন, লজিক্যাল রিজনিং করতে পারেন, ইটস এনাফ। দেখবেন যে অতি দ্রুত আপনার আনসার হয়ে যাচ্ছে। দেখবেন যে যত সামনে আগাবো তত বেশি আপনি পারতেছেন, সেটা সিঙ্গেল ব্ল্যাঙ্ক হোক, ডাবল ব্ল্যাঙ্ক হোক, ট্রিপল ব্ল্যাঙ্ক হোক, সমস্যা নাই। আচ্ছা 8 নম্বর কোশ্চেনটা,
8 নম্বর কোশ্চেনে শ্রুই অলদো, আমি আপনাদের একটু আগে বললাম যে ট্রানজিশন ওয়ার্ড থাকবেই থাকবে, ঠিক আছে। যখনই আমি অলদো পড়বো তখন আমার মাথায় কতগুলো জিনিস ঢোকায় নিতে হবে। 1 নম্বর হচ্ছে অলদো নেগেটিভ কনোটেশন দেয়, অলদোর পরে অবশ্যই কমা থাকবে, এই দেখেন কমা আছে, এই দেখেন আরও কমা আছে, ঠিক আছে। অলদোর পরে অবশ্যই কমা থাকবে এবং অলদোর সঙ্গে যে ক্লজটা আছে কমার পরে ঠিক তার উল্টো মিনিং দিবে, একেবারে অক্ষরে অক্ষরে মেলাই নেন। এখানে দেখেন, দেখেন আমি তো এখন সেন্টেন্স পড়ি নাই, কিন্তু এখন পড়বো, দেখবেন যে মিলে গেছে। তাহলে অলদো হি হ্যাজ লং হ্যাড এ রেপুটেশন ফর ড্যাশ, তাহলে কিছুর কারণে তার রেপুটেশন আছে, কমা, তাহলে এইখানে তার ঠিক উল্টাটাই হবে। হিজ বিহেভিয়ার টুয়ার্ড হিজ কোওয়ার্কার্স হ্যাজ অলওয়েজ বিন ড্যাশ, তাহলে এইখানে যে শব্দটা হবে এইখানে তার উল্টা শব্দটাই হবে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ক্লু পাই নাই। দেখি তারপরে আমরা পড়ে দেখি যে আরও কোনো ক্লু আছে কিনা। সাজেস্টিং হি মে নট বি অ্যাজ ইনসোলেন্ট অ্যাজ পিপল জেনারেলি থিঙ্ক, দেখেন এই যে পেয়ে গেছি। তাহলে পিপল জেনারেলি থিঙ্ক এই কথাটার মানেই তো রেপুটেশন, রেপুটেশন কে দেয়? মানুষ দেয় না? তাহলে পিপল তাকে কি মনে করে? তাকে মনে করে হচ্ছে ইনসোলেন্ট, ইনসোলেন্ট মানে হচ্ছে রুড, তাহলে তার রেপুটেশন আছে হচ্ছে রুডনেসের কারণে। এখন এই আনসারে রুডনেস কোনটা যায়? ইম্পোর্টেন্স, এটার মানে হচ্ছে রুডনেস। ভেনালিটি এটা হচ্ছে ব্রাইবারি টাইপের, আর হচ্ছে ইনস্ক্রুটাবিলিটি মানে হচ্ছে মানে অবসকিউর, আপনি দুর্বোধ্য কোনো মানুষ, দুর্বোধ্য ইনফরমেশন আমাকে এখানে কিন্তু দেয় নাই, কি দিছে? ইনসোলেন্ট। সো দেখেন পিপল জেনারেলি থিঙ্ক, রেপুটেশন, একেবারে মিল পাবেন। এখন দেখেন এটা কে কিসের কারণে তার রেপুটেশন আছে? ইনসোলেন্টের কারণে। সো সে হচ্ছে ইম্পর্টেন্স। এই যে আপনি পাশে অর্থ দেখতে পারবেন আর কি, আপনি পারলে গুগলও সার্চ দেবেন, সেটা হচ্ছে এই যে রুডনেস। এখন আসেন, এইখানে যদি রুডনেস হয় তাহলে এইখানে কি হবে? অবভিয়াসলি 100% তার উল্টাটা হবে। আমি বলেছি অলদো এর সঙ্গে যেটা আছে সেটা আছে হচ্ছে রুডনেস, তাহলে এর অপর পাশে অবশ্যই তার উল্টাটা হবে। রুডনেস যদি হয় ব্রেজেন, এটা হচ্ছে বোল্ড হবে না। প্রেডিক্টেবল, এটা হচ্ছে একেবারে রিলেটেড না। সো কার্টিয়াস, তাহলে এটার আনসার দাঁড়ালো আপনার ইম্পোর্টেন্স এবং কার্টিয়াস। ইজি। যে কোনো বিষয়ে যে কোনোটায় সন্দেহ হলে বা ভালো না লাগলে এটা কমেন্টে জানাবেন, আমি ওটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো অতি দ্রুতই। আসেন পরেরটা দেখি, 9 নম্বর সেন্টেন্সটা। আজকে কিন্তু আমরা এখানে 25টা যে কোশ্চেন আছে 25টাই সলভ করব। প্রথম দিকে যেহেতু এটা আমার প্রথম ভিডিও, প্রথম দিকে মনে হচ্ছিল যে একটু হজবরলা, কিন্তু আস্তে আস্তে হয়তো বা ক্লিয়ার হবে এবং পরবর্তী ভিডিওগুলো আশা করতেছি যে আরও বেশি ভালো হবে, সুন্দর হবে। এত বড় একটা শব্দ, কিন্তু আমার প্রথম যেটা মাথায় আসতেছে সেটা হচ্ছে এই যে একটা ক্লোন, তাহলে আমি প্রথমে এটাকে টার্গেট করে রাখলাম, তাহলে এর এই পাশে যে এই পাশেও সেম মিনিং দিবে, এটা হচ্ছে আমার প্রথম কথা। এবার আমি সেন্টেন্সটা পড়ে আসবো, দেখি কি বলে। ক্রিটিক্স চার্জ দ্যাট দি রেগুলেটরি এজেন্সি, আচ্ছা এটা যেহেতু একটু জটিল, দেখবেন যে যত বড় সেন্টেন্স একটু যদি জটিল আসে তাহলে নিজে নিজে ইয়া করার চেষ্টা করবেন। তাহলে ক্রিটিক চার্জ দ্যাট দি রেগুলেটর, তো ক্রিটিক কাকে চার্জ করেছে? ক্রিটিকরা এই রেগুলেটরি এজেন্সিকে চার্জ করেছে। সো এখন কি বলতেছে? হ্যাভিং নেভার ডিফাইন্ড হোয়াট কনস্টিটিউট অ্যান আনটেনেবল রিস্ক হ্যাজ গ্রোন ড্যাশ আউটসাইড ইনফ্লুয়েন্সেস অন দ্যাট ইস্যু। আচ্ছা ঠিক আছে, এই সেন্টেন্সটুকুতে কি বলতেছে যে ক্রিটিক্সরা রেগুলেটরি এজেন্সিকে চার্জ করেছে কেন, বা তার সমালোচনা করেছে কেন? এটা তার যে কর্মকাণ্ড তার কোনো ডিফাইন্ড কোনো ডেফিনিশন দেয় নাই, বরঞ্চ হ্যাজ গ্রোন কিছু একটা হয়েছে যেটা আমরা এখনো বুঝতে পারতেছি না। আউটসাইড ইনফ্লুয়েন্স যে তাদের উপরে পড়েছে এটা আমরা এটুকু বুঝতে পেরেছি। এখন আসে দেখি, সেভারাল এক্সপার্টস হ্যাভ ড্যাশ ইট, এই কোন ইট বলেন তো? ক্রিটিক্সের পরিবর্তে কিন্তু কখনো ইট বসে না, রেগুলেটরি এজেন্সি, এই যে একটা এজেন্সি এটার পরিবর্তে ইট বসবে, তাহলে সেভারাল এক্সপার্টসও হ্যাভ ড্যাশ ইট। ইজি দেখেন, ক্রিটিক্স যারা, সেভারাল এক্সপার্টস তারা, এই যে সেমিকোলন দিয়ে ভালোভাবে দেখে নেন। সেভারাল এক্সপার্টস যারা, ক্রিটিক্স তারা। ক্রিটিক্স কি করেছে? চার্জ করেছে, তাহলে সেভারাল এক্সপার্টস কি করবে? অবশ্যই চার্জ করবে, ঠিক আছে। তার অর্থ হচ্ছে ক্রিটিসাইজ করবে। সো ক্রিটিসাইজের অর্থ কোনটা? প্যান্ট, এটার অর্থ হচ্ছে যে এই যে ক্রিটিসাইজ সিভিয়ারলি,
ইজি, আপনাকে প্রথমে মাথায় ধরে নিতে হবে যে আমার ট্রানজিশন ওয়ার্ড কি আছে। এরপরে দেখবেন এখানেও হুবহু যেভাবে লাইন বাই লাইন বলা, এখানে হুবহু লাইন বাই লাইন সেভাবে বলা। সো এখানে বলতেছি যে সেভারাল এক্সপার্টস ক্রিটিক্স হ্যাভ ড্যাশ ইট মানে রেগুলেটরি এজেন্সি, তাহলে ক্রিটিক্স চার্জ করেছে, তার মানে ক্রিটিসাইজ করেছে, সেভারাল এক্সপার্টসও ক্রিটিসাইজ করেছে। এখন আসেন এই নাম্বারটা পূরণ করতে হলে পরে পড়তে হবে কি কারণে চার্জ করেছে, এটা মিস্টেকে আসছে আর কি। It recently allowing one power plant to delay an inspection for more than 6 weeks despite, এটা হলো আরেকটা শব্দ। এটা মানে ইটিএস আপনাকে এভিডেন্স দিয়ে ভরে রাখবে, আপনাকে শুধু এভিডেন্স বের করতে হবে। সো আমি যদি উপরের কোনো অংশটুকু না ধরি তাহলে ডেসপাইটের আগের অংশ এটুকু, পরের অংশ এটুকু বিপরীত মিনিং দেবে। তাহলে দেখেন কম্পেলিং মানে হচ্ছে যে আপনার কনভিন্সিং, সেফটি কনসার্ন থাকা পরেও এই যে কোম্পানিটা ছিল রেগুলেটরি এজেন্সি, তারা কিন্তু ডিলে করেছে। তো যদি সেফটি থাকা সত্ত্বেও তারা ডিলে করে, তার অর্থ হচ্ছে সেখানে কোনো ভেজাল আছে। তাহলে এই যে আউটসাইড ইনফ্লুয়েন্স, তার অর্থ হচ্ছে তাদের এই যে আউটসাইড ইনফ্লুয়েন্স অনেক গ্রো করেছে, যার কারণে থার্ড পার্টির প্রচারণায় পড়ে সেফটি থাকা সত্ত্বেও তারা কিন্তু কি করেছে, তাকে চার্জ করেছে ডিলে। অর্থাৎ তাহলে ইনফ্লুয়েন্স এর অর্থ হচ্ছে সাসেপ্টিবল টু। এটা যদি অনেক বড় কিন্তু যদি জটিল মনে হয় আমি আবার সহজ করে দিই, একেবারে সহজ। দেখেন প্রথমে আপনাকে সেমিকোলন, ক্রিটিক্স সেভারাল এক্সপার্টস চার্জ করেছে, ক্রিটিসাইজ করেছে, সো সেকেন্ড ব্ল্যাঙ্ক হয়ে গেল। এরপর কি বলেছে যে ডিসপাইট, এটা সেফটি থাকা সত্ত্বেও, পারসুয়েসিভ সেফটি থাকা সত্ত্বেও তাদেরকে ডিলে করাই দিছে, তার অর্থ হচ্ছে থার্ড পার্টি তাদের ইনফ্লুয়েন্স আছে। সো আউটসাইড ইনফ্লুয়েন্স হ্যাজ গ্রোন, কি তার মানে ইনফ্লুয়েন্স আরও বেড়েছে। আপনি একই শব্দ দুইবার ইউজ করেন সমস্যা নেই, আপনি তো এই শব্দ গেস করতেছেন, তার মানে হচ্ছে আউটসাইড ইনফ্লুয়েন্স খুব বেড়েছে। সো ইনফ্লুয়েন্স বাড়ার সমর্থক শব্দ কোনটা, সাসেপ্টেবল টু। অনেক বড় সেন্টেন্স হলেও আমার তিনটা মেথড যদি আপনি মনে রাখতে পারেন, এক নম্বর হচ্ছে আপনাকে ভোক্যাব ভালোভাবে মুখস্থ করতে হবে, দুই নম্বর হচ্ছে যে রিজনিং আপনাকে খুব সুন্দর করে শিখতে হবে, তিন নম্বর হচ্ছে যে ওই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই তিনটা কাজ যদি করতে পারেন, সো এই যত জটিলে আসুক না কেন এটাকে দেখেন একেবারে ইজি, পানির মতো মনে হবে। আমরা পরে আরও করতে থাকি, দেখবেন যে আরও সহজ মনে হচ্ছে। 10 নম্বর কোশ্চেন, এটা তো একেবারে সহজ। কি বলতেছে, প্রথমে আমাদের কাজ কি ছিল, দেখবো যে কোনো ট্রানজিশন ওয়ার্ড আছে কিনা, এটুকু দেখতে তো টাইম লাগবে না। তো আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গায় কমা আছে। কমা মানেই হচ্ছে একে অপরকে সাপোর্ট করে, একে অপরকে সাপোর্ট করে, শেষ। এবার দেখে আমরা শুধু সাপোর্টই মনে রেখে যাব। টেলিভিশন প্রমোটস ড্যাশ অফ ইমোশন, কোথাও ইনফরমেশন এখনো পাই নাই, তাহলে পরে পড়ি। ইন ভিউয়ার্স থ্রু অ্যান আনন্যাচারাল ইভোকেশন এভরি 5 minutes অফ ডিফারেন্ট অ্যান্ড ড্যাশ ফিলিংস। দেখেন আগে কোনো ইনফরমেশন পাই না, সমস্যা নেই, এখন এখানে এসে দেখি যে অফ ডিফারেন্ট অ্যান্ড ড্যাশ, সো অ্যান্ড দ্বারা পজিটিভ, তার মানে ডিফারেন্ট অ্যান্ড ডিফারেন্ট, একই জিনিস বসান না, ডিফারেন্ট অ্যান্ড ডিফারেন্ট। সো ডিফারেন্ট এখানে কোন শব্দটা দ্বারা ডিফারেন্ট যায়, দেখেন ইনকম্প্যাটিবল, এটাই শুধুমাত্র ডিফারেন্ট, তাহলে ডিফারেন্ট অ্যান্ড ইনকম্প্যাটিবল। এখন ডিফারেন্ট অ্যান্ড ইনকম্প্যাটিবল যদি হয় তাহলে এটা কোন টাইপের ইমোশন, দেখেন এভরি 5 minutes, প্রতি 5 মিনিট অন্তর অন্তর আমাদের ডিফারেন্ট ইমোশন দিচ্ছে, কখনো হাসায় কখনো কাঁদায়। তাহলে এই যে ডিফারেন্ট যে এভরি 5 minute হচ্ছে, এটা হচ্ছে ডিসকন্টিনিউটি, 5 মিনিট হাসাইলো 5 মিনিট কাঁদাইলো, ইজি। তাহলে টেলিভিশন কি করে, প্রমোটস করে এ ডিসকন্টিনিউটি অফ ইমোশন, এখানে ডিফারেন্ট, সো অ্যান্ড এখানে তাই বলবে। আবার দেখেন এটাকে আরেকটু সলভ করি, ডিফারেন্ট, সো এখানে আছে হচ্ছে অ্যান্ড, তাহলে অ্যান্ডের আগেও যা পরেও তাই, অন্তপক্ষে কনোটেশনে তাই বলতেছে কারণ কমা আছে, এখানে নেগেটিভ ওয়ার্ড টাইপের কিছুই নাই, তাহলে ডিফারেন্ট এখানে বসবে হচ্ছে ডিফারেন্ট। ওকে, হয়ে গেল। এখন আসেন এইখানে তাহলে কি বসবে, কোন টাইপের ইমোশন, এভরি 5 মিনিটসে চেঞ্জ হচ্ছে ইমোশনটা, এভরি 5 মিনিটসে, তার মানে ডিসকন্টিনিউটি। 10 থেকে 15 সেকেন্ডের ব্যাপার। আসেন তারপরে আরো দেখি। 11 নম্বর কোশ্চেন কি বলতেছে, বিকজ, আমার প্রথম কাজ হচ্ছে যে ট্রানজিশন ওয়ার্ড খুঁজে বের করা। এই কালার চেঞ্জ হয়ে গেল নাকি,
ট্রানজিশন ওয়ার্ড, সেটা হচ্ছে কোলন আছে, তার অর্থ হচ্ছে তাহলে এই পাশের যে ইনফরমেশন এই পাশে সেম একই ইনফরমেশন। তো আমরা কোলনের এই পাশেই দেখতে পাচ্ছি যে দুটো ব্ল্যাঙ্ক রয়েছে, তার অর্থ হচ্ছে এখানে আমরা খুব বেশি ইনফরমেশন পাবো না, আমাদের ডান পাশে যাইতে হবে, ডান পাশের ইনফরমেশন মিলাই এই পাশে ইনফরমেশনটা ভরাট করতে হবে। তাও আমরা একবার পড়ি। বিকজ, এই আরেকটা জিনিস, এটা আরেকটা ট্রানজিশন ওয়ার্ড। বিকজ এর অর্থ হচ্ছে পজিটিভ, এবং যখনই আপনি বিকজ পড়বেন মনে রাখবেন সেন্টেন্সের শুরুতে যদি বিকজ থাকে তাহলে অবশ্যই পরে একটা কমা আছে, এ দেখেন কমা আছে, নতুন একটা ট্রানজিশন আসার আগেই আরেকটা কমা আছে। যখনই আপনি অলদো পড়বেন মনে রাখবেন যে ওই সেন্টেন্স মানে প্রিন্সিপাল ক্লাস শেষ হওয়ার সাথে সাথে একটা কমা আছে, এটা আপনার মাথার ভিতরে একেবারে গেঁথে নিতে হবে। তাহলে আসেন পড়ি। বিকজ উই অ্যাসিউম দি ড্যাশ অফ ন্যাচারাল ডিজাইন, নেচার ক্যান অফটেন বি ড্যাশ আচ। তাহলে এখান থেকে আমরা কিছুই বুঝতে পারলাম না, পরে দেখি কি বলতেছে। অ্যাজ, এই অ্যাজও একটা পজিটিভ ওয়ার্ড, তার মানে সেন্টেন্সটাতে আমরা শুধু পজিটিভ জিনিসই দেখতেছি। দেখি, দি রাইট ব্রাদার্স নোটেড দি বার্ডস ইনিশিয়ালি মিসলেড। সো আমরা এই শব্দটা খেয়াল করব যে ইনিশিয়ালি তাদেরকে কিন্তু মিসলেড করেছিল। তাহলে নেচার ক্যান অফেন কি মিসলিড হইতে পারে, তাহলে 2 নম্বর ব্ল্যাঙ্কটা মিসলিড কোন শব্দটা যায়, বিগাইল শব্দটা যায়। আপনি কখনোই এই সেন্টেন্সের বাইরে থেকে কোনো ইনফরমেশন আপনি নেওয়ার চেষ্টা করবেন না, ইজি হয়ে যাবে। তাহলে দি বার্ডস ইনিশিয়ালি মিসলেড দেম, তাহলে মিসলেড কি, এই যে নেচার অফেন কি করতে পারে, মিসলেড আস করতে পারে, তাহলে বিগাইল, আমরা 2 নম্বর হয়ে গেল। এখন দেখি 1 নম্বরের ইনফরমেশন কি বলতেছে। ইন অলমোস্ট এভরি পার্টিকুলার, ওই মিসলেড বললো যে সব সময় মিসলেড করতে পারে, বাট এবার আসেন তাহলে এই সেন্টেন্সটারই উল্টা কিছু একটা বলবো, মিসলেড করলেও পজিটিভ কোনো গুণ আছে। এই যে বাট দ্বারা আমরা বুঝবো এই পাশে মিসলেড করেছে কিন্তু এই পাশে পজিটিভ গুণ আছে। দেখি কি, দেয়ার ফ্লায়ার ইভেনচুয়ালি এই যে সাকসিডেড, যদিও মিসলিড করেছিল তারপরও কি হয়, সাকসিড হয়। তাহলে সাকসিড রিলেটেড অর্থ এখানে কোনটা আছে দেখেন, মেলাড্রয়েডনেস, এটা হলো যে আপনার ওই যে ক্লামজিনেস যে বিষয়টা আসে। তো আমরা যেহেতু সাকসিড হয়েছি, ক্লামজিনেসের কোনো বিষয়টা এখানে আসবে না। এরপর কি আছে, প্রি এমিনেন্স, এর অর্থ হচ্ছে সুপিরিয়রিটি, অর্থাৎ এর কাছ থেকে কিছু নেওয়া যায় এরকম একটা ব্যাপার, গ্রেটনেস, সুপিরিয়রিটি, এই দেখেন আমার একটা শব্দ লেখা আছে প্রি এমিনেন্স। ওকে, তাহলে এটাকে রাখি। আরেকটা কি শব্দ আছে, কুইরকিনেস। এখন কুইরকিনেস অর্থ হচ্ছে ইকসেন্ট্রিক, এর অর্থ হচ্ছে যে স্ট্রেঞ্জ। সো স্ট্রেঞ্জের কথা এখানে কিছু বলেনি, সাকসিডের কথা বলেছে। তাহলে আমাদের একমাত্র ওয়ার্ড সেটা হচ্ছে প্রি এমিনেন্স, যেটা সাকসিডের সঙ্গে যায়। সো আনসার হচ্ছে প্রি এমিনেন্স অ্যান্ড বিগাইল। আবার আরেকবার বলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা ক্লোন আছে, তাহলে এর আগের অর্থ পরের অর্থ একই হবে, কিন্তু এর পাশে পরপর 2টো শূন্যস্থান আছে, এখান থেকে আমরা কোনো ইনফরমেশন পাই না। পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই যে ইনিশিয়ালি মিসলেড করে, তাহলে নেচার ক্যান অফেন মিসলেড আস, তাহলে মিসলেড শব্দটাকে আমরা এখানে বসিয়ে দেব। তাহলে মিসলেড এখানকে কোন শব্দটা যায়, বিগাইল শব্দটা যায়। ওকে, এখন আসেন পরবর্তীতে বলতেছে মিসলেড করলেও বাট দ্বারা পরবর্তীতে, তাহলে মিসলেড করলেও পরে উল্টা কিছু হবে, তাহলে উল্টাটা সেই উল্টাটাই হচ্ছে সাকসিড। আপনারা প্রতি ক্ষেত্রে, আমি এতক্ষণ ধরে যা বলে আসলাম দেখবেন যে প্রতি ক্ষেত্রে সেটা মিলবে। তাহলে এখানে যদি মিসলেড হয় তাহলে এখানে সাকসিড হবে, তাহলে এই সাকসিড রিলেটেড শব্দ এখানে বসবে। তো সাকসিড রিলেটেড শব্দ এখানে শুধুমাত্র প্রিএমিনেন্স। সো আনসার। এখন আমরা দেখি 12 নম্বর কোশ্চেন। এখন আমরা যে কোশ্চেনগুলোতে আসলাম এগুলো হচ্ছে ট্রিপল ব্ল্যাঙ্ক। আসলে মূলত কোশ্চেনে যে সিরিয়ালটা আসে আপনার 1 এবং 2 নম্বর কোশ্চেন, এটা আসে হচ্ছে আপনার সিঙ্গেল ব্ল্যাঙ্ক। 3 এবং 4 নম্বর কোশ্চেন এটা আসে হচ্ছে আপনার ডাবল ব্ল্যাঙ্ক। আর হচ্ছে 5 এবং 6 এটা আসে হচ্ছে আপনার ট্রিপল ব্ল্যাঙ্ক। মাঝে মাঝে ব্যতিক্রম হইতে পারে যে 3, 3, 4, 5 আপনার ডাবল ব্ল্যাঙ্ক আসতে পারে, আর 6টা শুধুমাত্র ট্রিপল ব্ল্যাঙ্ক। ওকে, এখন আমরা ট্রিপল ব্ল্যাঙ্কের কোশ্চেনগুলো একটু সলভ করি। ট্রিপল ব্ল্যাঙ্ক দেখতে জটিল মনে হলেও আসলে সহজ। আপনাকে প্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে ট্রানজিশন ওয়ার্ড খুঁজে বের করতে হবে। তো প্রথম দেখায় আমি যদি কিছু নাও পড়ি তাহলে আমি মোটামুটি ট্রানজিশন ওয়ার্ডের ভিতরে আমি এখানে বেশ একটা কমা দেখতে পাচ্ছি, আর এখানে হচ্ছে ইফ। তো ইফ আহামরি তেমন ইফেক্ট করবে না, তো আমরা বুঝতে পারছি যে এই অংশের সঙ্গে ওই অংশের সামঞ্জস্য আছে। এখন থেকে আমরা পড়ি। There is nothing that dash scientists more than having an old problem in their field solved by someone from outside.
দেখেন সোজা জিনিস একেবারে, সায়েন্টিস্টরা কিছু একটা হচ্ছে, কারো দ্বারা কিছু একটা হচ্ছে, কি হচ্ছে, কারণ হচ্ছে মনে করেন তাদের নিজেদের ক্ষেত্রের প্রবলেমেই সলভ করতেছে অন্য একজন। মনে করেন বিষয়টা হচ্ছে এরকম যে ম্যাথমেটিক্সের প্রবলেম আপনার কেমিস্ট্রিতে পড়ুয়া একজন স্টুডেন্ট যে সলভ করে দিয়ে আসতেছে, তাহলে বিষয়টা কেমন হবে? এইখানে ওই বিষয়টারই কেমন হবে সেই বিষয়টার ব্ল্যাঙ্কটা এখানে। আচ্ছা দেখি তারপর কি বলতেছে, ইফ ইউ ডাউট দিস ড্যাশ, তাহলে এটা একটা প্রসেস হলো, কিন্তু এটা কিছু একটা হলো যে আমার প্রবলেম আরেকজন এসে সলভ করে দিয়ে গেল। আচ্ছা পড়তে থাকি, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য ড্যাশ রিয়াকশন। এই যে রিয়াকশন শব্দটাই অনেক স্ট্রং একটা ওয়ার্ড, আপনাকে স্ট্রং ওয়ার্ড বুঝতে হবে। তাহলে এই যে ঘটনাটা ঘটলো এটার একটা রিয়াকশন আছে, এখানে আরেকটা ঘটনার উল্লেখ দিয়ে এটাকে বোঝাইতে যাচ্ছে। তাহলে রিয়াকশন যদি কোনো কিছুর থেকে থাকে, তাহলে দেখেন ইনসিনসিয়ার হলে রিয়াকশন হয় না, ইনডিফারেন্ট হলে রিয়াকশন হয় না, শুধুমাত্র কন্টেম্পচুয়াস অর্থাৎ অপরকে ছোট করা, হেয় করা, এরকম যদি অর্থ হয় সেক্ষেত্রেই রিয়াকশন হয়, যে আপনি আমাকে ছোট করলেন, এরকম একটা বিষয়। তাহলে 3 নম্বর আনসার আমরা পেয়ে গেলাম যে জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য রিয়াকশন। কেমন রিয়াকশন? কন্টেম্পচুয়াস রিয়াকশন। এখন আসেন তারপরে পড়ি, কারণ আমার তো 1 আর 2 সলভ করতে হবে। কি বলতেছে যে প্যালেন্টোলজিস্টস টু দ্য হাইপোথিসিস অফ লুই অ্যালভারেজ এ ফিজিসিস্ট, এত কিছু পড়ার দরকার নেই। এখন কথা হচ্ছে কি, প্রবলেমটা কার? প্যালেন্টোলজিস্টদের, কারণ তাদেরই হাইপোথিসিস। অপরদিকে একজন ফিজিসিস্ট আর একজন জুওলজিস্ট, তারা কি করতেছে? তারা ওই প্রবলেমটাকে সলভ করেছে। কি সলভ? যে দি এক্সটেনশন অফ ডাইনোসরস ওয়াজ কজড বাই ইম্প্যাক্ট লার্জ মিটিওর। তাহলে তাদের রিয়াকশন ছিল প্যালেন্টোলজিস্ট, এদের রিয়াকশন ছিল প্রবলেম আমাদের। এই ফিজিসিস্ট আর জিওলজিস্ট এসে যদি বাড়াবাড়ি করে তাহলে কেমনটা লাগে? সেই জিনিসটাই হলো এই রিয়াকশন। তাহলে এটা যদি কন্টেম্পচুয়াস হয় রিয়াকশনটা, এইখানে তাহলে অবশ্যই কখনোই পজিটিভ ওয়ার্ড বসবে না। তাহলে অ্যামেজেস পজিটিভ ওয়ার্ড, প্লিজেস পজিটিভ ওয়ার্ড, তাহলে হবে হচ্ছে নেটল। নেটল অর্থ হচ্ছে বিরক্তিকর, এই যে ইরিটেট অর অ্যানয় সামওয়ান। তাহলে আমরা 1 এবং 3 নাম্বারটা হয়ে গেল। এখন এই যে ঘটনাটা ঘটলো এটা হচ্ছে কেমন ঘটনা? এটা হচ্ছে একটা অবজারভেশন, উপরে দুটো হবে না, কেননা এক্সপোজিশন অর্থ হচ্ছে একটা এক্সপ্লানেশন, ডেসক্রিপটিভ এক্সপ্লানেশন। এখানে কোনো ডেসক্রিপটিভ এক্সপ্লানেশনের কথা বলে নাই, আমার সমস্যা আর একজন সলভ করেছে, আর এখানে আমরা দেখেছি সেটা, তাহলে এক্সপোজিশন হয় না। অবজারভেশন অর্থ কি? এটা হচ্ছে স্কোল্ড করা, এটা হচ্ছে ট্রাপ, আপনাকে ট্রাপ বোঝাচ্ছে যে এটার সঙ্গে তুমি এটা ধরো, এটা হচ্ছে ট্রাপ, তাহলে আমরা এই ট্রাপের দিকে আগাবো না। তাহলে ইউ ডাউট দিস অবজারভেশন, এই যে অবজারভেশনটা একজনের প্রবলেম আর একজন এসে সলভ করলো, এই অবজারভেশনটা যদি আপনার সন্দেহ হয় তাহলে এই এক্সাম্পলটা দেখেন, কনটেক্সটটা ছিল এরকম। তাহলে আমরা আরেকবার সলভ করি। এটা বলতে চাচ্ছিল যে জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য রিয়াকশন, তাহলে আমার প্রথম যেটা শব্দটা ছিল সেটা হচ্ছে রিয়াকশন। তো রিয়াকশন যদি থাকে এক গ্রুপের সঙ্গে আর এক গ্রুপের, সেটা অবশ্যই কন্টেম্পচুয়াস হয়, এই দুটা হয় না। তাহলে এটার সঙ্গে 1 নাম্বারের উদাহরণে মিল আছে, আমি বলে সিটিএস সবসময় মিলাবে। তাহলে এই রিয়াকশন যদি হয় তাহলে এ পাশে হবে হচ্ছে আপনার নেটল। 1 আর 3 শেষ। এই ঘটনাটা কেমন ঘটনা? যেমন ঘটনাই হোক আমরা করেছি অবজারভেশন, শেষ। আচ্ছা 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন, এটাও হচ্ছে আপনার একটা ট্রিপল ব্ল্যাঙ্ক, কিন্তু যতই ট্রিপল ব্ল্যাঙ্ক আর যতই হোক না কেন আমরা দেখব যে কতভাবে সেটাকে সহজ করা যায়। ঠিক আছে, এখন আমি দেখব যে কোথাও কোনো কিছু আছে কিনা। আমি দেখতেছি শুধু কমা আর ফুল স্টপ ছাড়া আর তেমন কোনো শব্দ এখানে নাই। তাহলে এখন আমরা সেন্টেন্স পড়তে পারি, কারণ আমরা বুঝতে পারতেছি যে সব পজিটিভ পজিটিভ ওয়ার্ডগুলো দ্বারাই ভর্তি আছে, অর্থাৎ আইডিয়াটা একের সঙ্গে অপরের মিল আছে। ইফ ওয়ান কুড ডন ম্যাজিক স্পেকটাকলস, অর্থাৎ বলতেছে কেউ যদি ম্যাজিক করতে পারে আর কি। কি ম্যাজিকটা? এই যে বড় একটা হাইফেন দ্বারা, সেই ম্যাজিকের এক্সাম্পল বলবে এখানে। সাধারণত এই বড় হাইফেন দ্বারা এরকমই বোঝায় যে এইখানকার যেটা বললাম তার এক্সাম্পল আমি এখানে দিচ্ছি। সো কি এক্সাম্পল? উইথ লেন্সেস দ্যাট মেক দ্য মার্কি, মার্কি মিনিং হচ্ছে ডার্ক অ্যান্ড গ্লুমি, সো মার্কি ডেপথস অফ দ্য ওশান, তার মানে হচ্ছে গভীর সমুদ্রে যেখানে অন্ধকার জায়গা আছে, অবসকিওর, অস্পষ্ট দেখা যায়, সেরকম জায়গায় বিকাম ট্রান্সপারেন্ট। বলতেছে আমি যদি ম্যাজিক করতে পারে, কেউ যদি ম্যাজিক করতে পারে তাহলে গভীর সমুদ্র তার কাছে দৃশ্যমান হয়ে যাবে। তাহলে এই যে লেন্স সেটা ম্যাজিক দিয়ে হবে। এবং আরেকটা এক্সাম্পল, তার এক্সাম্পল দিচ্ছে কি, লুক ব্যাক সেভারাল সেঞ্চুরিজ টু অ্যান এজ, বলতেছে শত শত বছরের আগেরকার কিছু একটা সে দেখে ফেলতে পারবে, বিফোর ওয়াইড স্প্রেড অ্যাবিউস, এই শব্দটা মাথায় রাখবেন,
অ্যাবিউজ অফ দ্য ওশানস বিগ্যান, সমুদ্রের এই যে অ্যাবিউজ করার আগেরকার কি অবস্থা ছিল, ইভেন দ্য মোস্ট ড্যাশ অবজার্ভার উড কুইকলি ডিসকভার, বলতেছে এর মানে আমরা সহজে বুঝতে পারছি যে একজন আনাড়ি লোকও যদি হয় তাহলেও সে কুইকলি ডিসকভার করে ফেলবে, কারণ যদি সে চালু হয় তাহলে তো কুইকলি বলার কোনো প্রয়োজন ছিল না। তাহলে কুইকলি হচ্ছে যে আমরা এরকম বুঝি যে সে তো সহজেই বুঝে যাবে, একজন আনাড়ি হইলেও সে সহজে বুঝে যাবে। তাহলে এক নম্বর শব্দটা হবে যে একজন আনাড়ি টাইপের। সো আনাড়ি হচ্ছে এখানে ক্লিয়ার হেডেড হবে না, প্রিসাইন্ট হবে না, তাহলে ক্যাজুয়াল, তিনি হলেন আনাড়ি। তাহলে যে কোনো একজন মোস্ট ক্যাজুয়াল, একেবারে সাধারণ মানুষও যদি এই লেন্স পরে সমুদ্রে নামে তাহলে কি করতে পারবে, উড কুইকলি ডিসকভার দ্যাট ফিশ ওয়ার ফরমারলি মাচ মোর অ্যাবান্ডান্ট। তাহলে অবজার্ভের উত্তর হচ্ছে যে প্রচুর পরিমাণে ছিল মাছ আগে। লাইকওয়াইজ, হ্যাঁ এটা হলো যে আপনার ট্রানজিশন ওয়ার্ড। সো লাইকওয়াইজ হচ্ছে একটা পজিটিভ কনোটেশন। সো আগে যা বলেছে পরে তাই বলেছে। আগে কি বলেছে, বলেছে অ্যাবান্ডান্ট, পরে কি বলবে, অ্যাবান্ডান্ট বলবে। লাইকওয়াইজ মেনি নাও ডিপ্লিটেড স্পিসিস অফ মেরিন ম্যামালস উড অ্যাপিয়ার ড্যাশ, সো অ্যাপিয়ার অ্যাবান্ডান্ট। সো এখানে অ্যাবান্ডান্টের সমার্থক শব্দ হচ্ছে প্লেন্টিফুল। তাহলে এটা হচ্ছে আনসার। এখন আমরা বাঙালি হিসেবে আমাদের একটু বুঝতে সমস্যা হতে পারে যে উড বলে আবার প্লেন্টিফুল কেন হবে। আসলে উড দ্বারা বোঝা যাচ্ছে যে আপনার পাস্টের কোনো ইতিহাস এরকম। তাহলে আগে ছিল এই যে ওয়ার, আগে ছিল অ্যাবান্ডান্ট মাছ, এখন যেগুলো বিলুপ্ত হয়ে গেছে সেগুলো কিন্তু আগে ছিল হচ্ছে প্রচুর পরিমাণে, তাহলে হবে আমাদের প্লেন্টিফুল। এখন আসেন, এই হলো বাট, আরেকটা ট্রানজিশন ওয়ার্ড। তার অর্থ হচ্ছে এতক্ষণ ধরে যা বললো এবার তার উল্টাটা বলবে। বলতেছে বাট উইদাউট সাচ স্পেশাল গ্লাসেস, ওই রকম যদি স্পেশাল লেন্স গ্লাস আমার না থাকে তাহলে কী হবে, দি ডিফারেন্স বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ওশানস আর ইনডিড হার্ড টু ড্যাশ, হার্ড টু ফাইন্ড। এটা আমাদের কনটেক্সটে বলে দেয় যে হার্ড টু ফাইন্ড, যে এরকম গ্লাসই যদি নাই থাকে তাহলে এরকম পার্থক্য আমরা ধরতে পারবো না। সো এই যে টু ফাইন্ড, এটার সমর্থক শব্দ হচ্ছে ডিসার্ন। এই যে ডিসার্ন অর্থ হচ্ছে রেকগনাইজ আর ফাইন্ড আউট। তো আমার ওই পরামর্শ আবার একই। এক নম্বর কথা হচ্ছে আপনাকে ভোকাব জানতে হবে, ভোকাব যদি না জানতে পারেন তাহলে এখানে এসে আপনার মাথা ঘুরবে। দুই নম্বর হচ্ছে এই যে লজিক্যাল রিজনিং, আমি এই যে দেখলাম লাইকওয়াইজ, বাট, লজিক্যাল রিজনিং করতে পারলাম। তিন নম্বর বেশি বেশি প্র্যাকটিস করবেন। সো আপনার কাছে এটা অনেক বেশি ইজি মনে হবে। যেহেতু এটা ট্রিপল ব্ল্যাঙ্ক, আমি আরেকবার একটু সলভ করার চেষ্টা করি। এখন সংক্ষেপে সলভ করবো আর কি। বলতেছে ইভেন দ্য মোস্ট ড্যাশ অবজারভার, তার মানে একজন আনাড়ি টাইপের অবজারভার হলেও সে এটা দেখতে পারবে। আনাড়ি, ক্যাজুয়াল। এখন লাইকওয়াইজ উড অ্যাপিয়ার, কেমন আগে ছিল অ্যাবান্ডন্ট, তাহলে লাইকওয়াইজ আছে এটা পজিটিভ মিনিং, তারপরেও হবে অ্যাবান্ডন্ট, তাহলে এখানে হবে হচ্ছে অ্যাবান্ডন্ট, সেটা হলো যে প্লেন্টিফুল। এখন বলতেছে বাট, তাহলে উল্টাটা হবে। কি বলতেছে, ডিফারেন্স বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, যদি এই স্পেশাল ক্লাস না থাকে তাহলে এই তাদের যে ডিফারেন্স এটা খুঁজে বের করা খুব কঠিন হবে। তাহলে ডিসার্ন অর্থ হচ্ছে খুঁজে বের করা, হার্ড টু ফাইন্ড, ফাইন্ড ডিসার্ন সেম জিনিস। ওকে, এখন আমরা তারপরের কোশ্চেন দেখি। 14 নম্বর কোশ্চেন আমাদের মেবি আর টেক্সট কমপ্লিশন 2-3টা আছে। দেখি এই নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি। এটাও সো এই কোশ্চেনটাতে আমরা দেখি যে কোথাও কোনো ট্রানজিশন ওয়ার্ড পাই কিনা। এই সেন্টেন্স শেষ অ্যান্ড, তার অর্থ হচ্ছে পজিটিভ কনোটেশন। তারপরে সেন্টেন্স শেষ, সো তারপরে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ কনোটেশন। সো এখানে পুরাটাই পজিটিভ কনোটেশন, অর্থাৎ একটা আইডিয়ার সঙ্গে আর একটা আইডিয়ার মিল আছে। দেখি, কলিগস ডেসক্রাইব প্যাজেট অ্যাজ বোথ ফোর্থরাইট অ্যান্ড রেটিসেন্ট। দেখেন এখানে আমরা দেখি ফোর্থরাইট অ্যান্ড রেটিসেন্ট। ওয়াও, এই অ্যান্ড দ্বারা একে অপরকে সমর্থন করে, কিন্তু সমর্থনটা দুই রকম হইতে পারে। এ পাশেও যা, এ পাশেও তা, অথবা এ পাশেও যা তার উল্টাটা তা, কিন্তু সমর্থন করবে। এখানে বলেছে ফোর্থ রাইট অর্থাৎ স্ট্রেট ফরওয়ার্ড, আবার বলেছে কি রেটিসেন্ট, তার অর্থ হচ্ছে ইন্ট্রোভার্ট। তার মানে আমরা কন্ট্রাস্ট দেখতে পাচ্ছি। হাম্বল অ্যান্ড ড্যাশ, এই যে এটাকে চাপ দেওয়ার মানে এমফেসাইজ করার আমার কারণ ছিল এই যে পরের এক্সাম্পল। তাহলে এখানে ছিল ফোর্থ রাইট, তার উল্টাটা রেটিসেন্ট। এখানে বলেছে হাম্বল অ্যান্ড, তাহলে হাম্বলের উল্টাটা হবে, কেউ যদি হাম্বল হয় তার উল্টাটা হবে রুড। তাহলে এখান থেকে রুড আমরা কোনটা পাই, সেটা হচ্ছে এই যে অ্যারোগেন্ট। ঠিক আছে, কে কেউ বলবেন ইকসেন্ট্রিক, ইকসেন্ট্রিক অর্থ কিন্তু ভাই রুড না। ইকসেন্ট্রিকের অর্থ হচ্ছে যে আপনার স্ট্রেঞ্জ, আনকমন, অ্যাবনর্মাল, আনঅর্থোডক্স এই টাইপের। সো এটা হবে না। ইজি, হাম্বল অ্যান্ড ড্যাশ, হাম্বল অ্যান্ড অ্যারোগেন্ট। ওকে, গুড নেচার্ড, সো আর একটা আমরা সোজা যদি বলি ব্যাড নেচার্ড। সো ব্যাড নেচার্ড এখানে কোনটা হতে পারে, সেটা হচ্ছে প্রিকলি।
অপরদিকে সলিসিটাস, এটা হচ্ছে আপনার ইন্টারেস্ট, তাহলে এটা পজিটিভ ওয়ার্ড হলো। আর একটা হলো যে আপনার ফ্লেগমেটিক, এর অর্থ হচ্ছে যে কাম, আমি আনইমোশনাল, যাই ঘটনা ঘটে যাক আমার কোনো যায় আসে না, সে হচ্ছে ফ্লেগমেটিক। তাহলে এ দুটো শব্দ যায় না, প্রিকলি যায়। গুড নেচার্ড অ্যান্ড ব্যাড নেচার্ড, ব্যাড নেচার্ড কি প্রিকলি, শেষ। এখন দেখি আমরা কি বলতেছে। And in her behavior as a businesswoman, Paget herself does little. এখন ওই যে লিটল আর এ লিটল, সেটা ফিউ অর্থ ফিউ আর হচ্ছে এ লিটল সেম জিনিস। তাহলে লিটল অর্থ হচ্ছে সাম, তাহলে প্যাজেট হারসেলফ ডাজ সাম, কিছু করেছে কি দিজ কন্ট্রাডিকশন, অর্থাৎ এই কন্ট্রাডিকশন যে তার ভেতরে আছে সে এটাকে এখন হয় প্রকাশ করবে, নতুবা এই কন্ট্রাডিকশনকে আরও বাড়িয়ে দেবে এই শব্দটা। তাহলে এটার জন্য আমাকে পরে আগাইতে হবে। কি বলতেছে, শি সেজ শি ইজ প্রো এমপ্লয়ি বাট ইজ অ্যাভাউডলি অ্যান্টি ইউনিয়ন। আপনাকে মানে জানতে হবে, অ্যাভাউড মানে ওপেনলি, একদিকে বলতেছে সে প্রো, অপরদিকে বলতেছে সে কি ওপেনলি, ওপেনলি অ্যান্টি ইউনিয়ন, সে ইউনিয়নের পক্ষে না, যে এই দাবি দাবা আদায়ের পক্ষে না। শি কলস হারসেলফ প্রো কাস্টমার, সে নিজেকে প্রো কাস্টমার বলে, আবার বাট অ্যাকনলেজ, এটা হলো গুরুত্বপূর্ণ শব্দ। অ্যাকনলেজ মানে কি, সে স্বীকার করে। আবার বলতেছে শি শেজ, সে বলে দিছে, তার অর্থ হচ্ছে নিজের অবস্থান সে ক্লিয়ার করতেছে। তো নিজের অবস্থান ক্লিয়ার করার শব্দটা কি, এই যে ডিসপেল, আর পরে না পড়লেও চলবে। ডিসপেল মানে হচ্ছে এই যে কোনো ডাউট আছে অথবা বিলিফ আছে, সেটা ডাউট থাকলে সেটাকে ডিসঅ্যাপিয়ার করে দাও। তাহলে উপরে যে কন্ট্রাডিকশন ছিল সেটাকে ডিসপেল করে দিল, ডিসঅ্যাপিয়ার করে দিল, আর পরে না পড়লেও চলবে। এটা ছিল একেবারে একটা ইজি টিসি টেক্সট কমপ্লিশন। ফোর্থ রাইট রেটিসেন্ট উল্টা, তাহলে হাম্বল এর উল্টা হবে হাম্বল, রুড, রুড কোনটা, অ্যারোগেন্ট। গুড নেচার্ড, তাহলে উল্টাটা হবে ব্যাড নেচার্ড, ব্যাড নেচার্ড কোনটা, প্রিকলি। তারপরে অংশটা কি ছিল, তাহলে এই যে পাজল এখানে একটা চলতেছিল, সে হয় পাজলকে আরো ক্লিয়ার করবে, নতুবা আরো অবস্কিউর করে দিবে। আমরা পরে দেখলাম যে তিনি এটাকে আরো ক্লিয়ার করে দিছেন, ডাউটকে ক্লিয়ার করে দিলেন, বাস। এখন আসেন 15 নম্বরের দিকে যাই। 15 নম্বরটা একটু জটিল আছে কিন্তু মজা আছে, দেখি কি বলতে চাচ্ছে। প্রথমে আমরা দেখব এই যে সেমিকোলন আছে, আমি শুরুতে আপনাদের বলেছিলাম যে প্রত্যেকটা প্রশ্নে আপনাকে ট্রানজিশন ওয়ার্ড ইটিএস অবশ্যই দিবে, ট্রানজিশন যেখানে হয়েছে সেটা দিবে। তাহলে সেমিকোলন আপনারা বলেন আমার সঙ্গে, তাহলে এর ডান পাশেও যে মিনিং হবে বা পাশেও সেই মিনিং হবে। তাহলে আসেন দেখি, তাহলে আমরা এখানে পেলাম কোলন, আর কোনো কিছু কি পাচ্ছি আমরা না, অ্যান্ড দিয়ে, তাহলে তো সব পজিটিভই, অর্থাৎ আইডিয়াটা একে অপরকে সাপোর্ট করবে। পজিটিভ মিনিং হচ্ছে যে আইডিয়া একে অপরকে সাপোর্ট করবে। তো এখন আমরা পড়ি, হিস্ট্রিক্যাল রিসার্চ মেক্স টু, এটুকু আপনার দরকার নেই, পড়বেন না, বুঝছেন, এরকম ওয়ার্ড পড়ার দরকার নেই। টু অ্যান্টিথেটিক্যাল, অ্যান্টিথেটিক্যাল মানে কন্ট্রাস্ট, তাহলে হিস্ট্রিক্যাল রিসার্চ কন্ট্রাস্ট করতেছে ট্রুথস দ্যাট সাউন্ডেড ড্যাশ কাম টু সিম প্রোফাউন্ড, এখানে হচ্ছে শব্দ। তাহলে কাম টু সিম এটা হচ্ছে নেগেটিভ, এটা মানে হচ্ছে বাট, এই কাম টু সিম আপনি মনে রাখবেন এটা হচ্ছে বাট, বাট প্রোফাউন্ড। তাহলে প্রোফাউন্ডের উল্টাটা এখানে হবে ওই যে অ্যান্ডের মতো, অ্যান্ডের আগে পরে, তাহলে বাট এপাশে যদি প্রোফাউন্ড হয় এপাশে উল্টাটা হবে। তাহলে এই যে কন্ট্রাস্টের কারণে দেখেন, মানে এভিডেন্স ইট ইজ ভরপুর দিয়ে রাখে, আপনাকে খালি পড়লেই খুঁজে বের করতে হবে। সো প্রোফাউন্ডের উল্টাটা কি, প্রোফাউন্ড মানে হচ্ছে তার গভীর নলেজ আছে, তাতে গভীর এই শব্দটা হবেই না। আর পর্টেনশাস এই শব্দটা হচ্ছে যে মনে করেন যে সিগনিফিক্যান্স টাইপের, তাহলে এটাও হবে না। তাহলে প্রোফাউন্ডের উল্টা হচ্ছে ব্যানাল, তো এখানে ব্যানাল শেষ। আসেন সেম তথ্য পরে দেবে, কি বলতেছে, নলেজ অফ দ্য পাস্ট কামস এন্টায়ারলি ফ্রম রিটেন ডকুমেন্টস, পাস্টের যে নলেজ আসে সেটা রিটেন ডকুমেন্টস থেকে আসে। গিভিং রিটেন ওয়ার্ডস গ্রেট ড্যাশ, এই কথাটা হচ্ছে ক্লু। আচ্ছা, নলেজ আসেই হচ্ছে রিটেন ডকুমেন্টস থেকে, তার অর্থ কি, তাহলে রিটেন ডকুমেন্টসই আপনাকে কোনো কিছু উল্লেখযোগ্য কোনো কিছু দেয়, এই যে রিটেন ডকুমেন্টস থেকেই নলেজ আসে, তাহলে নলেজ টাইপের একটা শব্দ আমরা এখানে বসাবো। তাহলে অ্যান্টিকুইটি, এটা আপনাকে ওই যে এস্টেজ দিয়ে ইটিএস আপনাকে ট্রাপে ফেলতে চায়, এটার সঙ্গে নলেজের সম্পর্ক নাই। তারপর হচ্ছে সাইমুলটেনিটি, এটার সঙ্গেও নলেজের কোনো সম্পর্ক নাই। তাহলে কনসিকুয়েন্স, এটার সঙ্গে নলেজের সম্পর্ক আছে।
তার অর্থ হচ্ছে রিটেন ডকুমেন্টস থেকে আপনি ফলাফল পেতে পারেন নলেজ রিলেটেড। ওকে, এই যে সব পজিটিভ কিন্তু একে অপরের আইডিয়াকে সাপোর্ট করে। অ্যান্ড দি মোর ম্যাটেরিয়াল ইউ আনকভার, এখন বলতেছে যত ম্যাটেরিয়াল তুমি আনকভার করবা, দি মোর ড্যাশ ইউর সাবজেক্ট বিকামস, তাহলে যত ম্যাটেরিয়াল আনকভার করবা তত সেটা তোমার কাছে কি হয়ে যাবে, দুর্বোধ্য হয়ে যাবে। ঠিক আছে, কন্টেম্পোরারি এটা তো আপনার সঙ্গে যায়ই না, আর সার্কামস্ট্যান্সিয়াল এটাও আপনার যায় না, ইনডিরেক্ট বলে। তাহলে ইলিউসিভ অর্থাৎ হচ্ছে হার্ড টু ফাইন্ড, ক্যাচ অর অ্যাচিভ, ইলিউসিভ। তাহলে আপনি এই যে যেহেতু যত উন্মুক্ত করবেন আপনার জন্য সেটা তত ওই সাবজেক্ট ম্যাটারটা কঠিন হয়ে যায়। এটা কনটেক্সট পড়লেই এই মিনিংটা 3 নম্বরটা ইজিলি চলে আসে, এটার জন্য কঠিন কিছু না। যেহেতু ট্রিপল ব্ল্যাঙ্ক এই জন্য আমি আগের আর একবার সলভ করতেছি। আমি এখানে দেখতে পাচ্ছি যে কাম টু সিম এটুকুর অর্থ হচ্ছে বাট, তাহলে প্রোফাউন্ড এর উল্টাটা হবে ব্যানাল। নলেজ এখানে সেম জিনিস হবে, কমা নলেজ, সো নলেজ কনসিকুয়েন্স। ঠিক আছে, অ্যান্ড যত তুমি আনকভার করবে তত কি হবে, ঝামেলা বাড়তেই থাকবে, সো ইলিউসিভ। শেষ। এখন 16 নম্বর কোশ্চেনটা দেখি। 16 নম্বর কোশ্চেনে আমরা দেখি যে কোথাও কোনো ট্রানজিশন ওয়ার্ড আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে কমা আছে, তারপরে আর কিছুই দেখি না। তার অর্থ হচ্ছে একটা আইডিয়া আরেকটা আইডিয়াকে সাপোর্ট করতেই থাকবে। এখন পড়তে থাকি। The recent publication of the painter Robert Motherwell's substantial body of writing as well as, দেখেন এই যে as well as এটাও একটা পজিটিভ কনোটেশন, তাহলে এর আগে পরে একই কথা বলবে। রাইটিংস বাই ফেলো এক্সপ্রেশনিস্ট বার্নেট নিউম্যান ড্যাশ অ্যান্ড গিবসনস অ্যাসারশন দ্যাট, আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে এখানে বলতে যাচ্ছে যে অ্যান গিবসনস এ একটা অ্যাসারশন দিছে, একটা বিবৃতি দিছে। কি বিবৃতি, সেই কথাটা এখানে বলতেছে যে এক্সপ্রেশনিস্ট আর রিল্যাক্ট্যান্ট। এই অ্যান গিবসন বলতে গেছে কি যে এক্সপ্রেশনিস্ট, একটু আগেই দেখেন এই এক্সপ্রেশনিস্টই মনে করেন এই যে নিউম্যান এরা, তাহলে নিউম্যান হচ্ছে রিল্যাক্ট্যান্ট। এই রিল্যাক্ট্যান্ট শব্দটাই আমরা কোন কনটেক্সটে ইউজ করব, এক্সপ্রেশনিস্ট যদি রিল্যাক্ট্যান্টই হয় তাহলে কি তারা পাবলিকেশন করতো, এই শব্দটাই উল্টা। যেহেতু পাবলিকেশন করে ফেলেছে তার মানে অ্যান গিবসনের এই কথাটা মিথ্যা কথা। তার অর্থ হচ্ছে এই যে রবার্ট মাদারওয়েল বলেন আর হচ্ছে নিউম্যান বলেন, এরা অ্যান গিবসনের এই কথাটাকে সমর্থন করে না বিধায় পাবলিকেশন করেছে। তাহলে সমর্থন করে না, আন্ডারমাইন। ওকে, ওভারলুক করে নাই, ওভারলুক করলে তো তারা তো ওভারলুকের কোনো কথাবার্তা এখানে আসে নাই, আর সাবস্ট্যান্সিয়েটের কথাবার্তা আসে নাই। সাপোর্ট তো করেই নাই, সাপোর্ট করলে তার পাবলিকেশন করতো না। তাহলে আমরা 1 নম্বর এখানে বুঝে গেলাম যে আন্ডারমাইন কেন, এই যে রিল্যাক্ট্যান্ট যদি হয় তাহলে তারা পাবলিকেশন কেন করবে। আরও এভিডেন্স আছে, আমরা পরে দেখব। তাহলে কি বলতেছে যে এক্সপ্রেশনিস্ট আর রিল্যাক্ট্যান্ট টু ড্যাশ ইস্যুস, কোন টাইপের ইস্যু, কোন টাইপের ইস্যু আসেন আমরা পরে পড়তে থাকি, অফ আর্টিস্টিক মিনিং অফ দেয়ার ওয়ার্ক and suggest that this supposed reticence was, reticence মানে হচ্ছে আপনার ওই যে ইন্ট্রোভার্ট, আগে একবার বলেছি আর কি। ইটিএস এই ওয়ার্ডটা বোধহয় খুব পছন্দ করে, এই জন্য আগে একবার আমরা রেটিসেন্সের দেখে আসছি আর কি। was perhaps more artistic than historical fact, সো এখানে হচ্ছে দ্যান শব্দটা এটার উল্টাটা হবে। এখানে যদি ফ্যাক্ট হয় তাহলে দ্যান হলে তার উল্টাটা হবে। সো ফ্যাক্টের উল্টাটা হচ্ছে আপনার পশ্চার। ফ্যাক্ট মানে যদি সত্য ঘটনা, পশ্চার মানে হচ্ছে মিথ্যা ঘটনা। তাহলে 3 নাম্বার আমরা পেয়ে গেলাম। এখন বলতেছে তাহলে 1 আর 3 পেয়ে গেলাম। 1 হচ্ছে আন্ডারমাইন করেছে আর হচ্ছে এটা পশ্চার করেছে। এখন রিল্যাক্ট্যান্ট টু অনিচ্ছুক ছিল কি, আর্টিকুলেট মানে ক্লিয়ার করতে, এই ঘটনাগুলো ক্লিয়ার করতে। তারা লুকাইতে চায় নাই, কারণ অ্যান গিবসন তো আর বলে নাই যে লুকাইতে চাইছে অথবা ফরগো করতে চাইছে। তার অর্থ হচ্ছে আর্টিকুলেট, ক্লিয়ারলি এক্সপ্রেসড। তারা অ্যান গিবসন বলতেছে তারা ক্লিয়ারলি এক্সপ্রেসড করতে চায় নাই তাদের ওয়ার্কগুলোকে। অপরদিকে তাই যদি হইতো তাহলে তো পাবলিকেশন করতো না। যেহেতু পাবলিকেশন করে ফেলেছে তাহলে অ্যান গিবসনের এই কথাকে তারা কোনো মূল্যায়ন করে নাই, এই কারণে হবে হচ্ছে আন্ডারমাইন। আচ্ছা, এখন আমরা আসি আমাদের বোধহয় এই সেকশনের জন্য টেক্সট কমপ্লিশন, সিঙ্গেল ব্ল্যাঙ্ক, ডাবল ব্ল্যাঙ্ক, ট্রিপল ব্ল্যাঙ্ক শেষ হয়ে গেল। এখন আমরা সেন্টেন্স ইকুইভ্যালেন্স। সেন্টেন্স ইকুইভ্যালেন্সের জন্য কতগুলো নিয়ম আছে। ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে প্রথমে সেন্টেন্স পড়ার দরকার নেই। এখানে যে আনসার চয়েসগুলো আছে, আপনার প্রথম কাজ হচ্ছে যে আনসার চয়েসে পেয়ার করা।
পেয়ার করে আপনি একটা পেয়ারও পাইতে পারেন, দুইটা পেয়ারও পাইতে পারেন। যদি দুইটা পেয়ার পান, শুধুমাত্র সেই সময়ে আপনার সেন্টেন্স পড়াটা যৌক্তিক। আর যদি শুধুমাত্র একটা পেয়ারই পান, তাহলে তো আর সেন্টেন্স পড়ার দরকারই নাই, ওইটাই আনসার। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ভোক্যাব কতটা গুরুত্বপূর্ণ। ভোক্যাব যদি আপনার মুখস্থ থাকে তাহলে তো এখানে সেন্টেন্স পড়ার দরকারই নাই, শুধু আনসার অপশন দেখলেই এখানে হয়ে যাবার কথা। তো আমরা এখানে দেখি যে এখানে কি কি হইতে পারে। কম্পিটিশন, আচ্ছা। ইম্পালসিভ, ইম্পালসিভ মানে হচ্ছে ডান কুইকলি উইদাউট থট আর কেয়ার, অর্থাৎ থরো, ও ভাষা ভাষা আর কি। কোঅপারেটিভলি, তাহলে আমরা তিনটার কোনোটা মিল পাইলাম না এখন পর্যন্ত। ডিভিয়াসলি, ডিভিয়াসলি মানে হচ্ছে মনে করেন যে ডিভিয়েট, রাইট পথ থেকে ডিভিয়েট হয়ে গেছে, সো এখন পর্যন্ত পাইলাম না। ক্রাফট, ক্রাফটিলি মানে হচ্ছে কানিং, কোনো কিছু আর্টফুলি করে ফেলা, ক্লেভার, এই টাইপের কিছু একটা। আর হচ্ছে যে আপনার হারমোনিয়াস। তাহলে এখন পর্যন্ত আমরা সমার্থক শব্দ এখানে কি পাইলাম? তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কোঅপারেটিভলি, হারমোনিয়াসলি, এটা কাছাকাছি একটা শব্দ। ডিভিয়াসের সঙ্গে ক্রাফট যায় না, কারণ ডিভিয়াস তো আপনার অ্যাবনর্মাল, ক্রাফট তো আপনার নর্মালি। ইম্পালসিভ, সেটা হচ্ছে ভাষা ভাষা, আর কোনোটাই যায় না। মোটামুটি আমাদের যে পেয়ারটা যায় সেটা হচ্ছে কোঅপারেটিভ সাথে হারমোনিয়াসলি। এখন আমরা সেন্টেন্সটা পড়ি দেখি। দি স্লোয়ার লার্নিং মনকিস সার্চড ড্যাশ বাট ইন্টেলিজেন্টলি। সো এটার একটা উল্টা শব্দ এখানে বসবে, সেমিক্লোন আছে, অর্থাৎ আমাদের সে আরও তথ্য দিবে, এই যে সেমিক্লোন। অলদো দে ওয়ার্কড ক্লোজলি, এই যে শব্দ পেয়ে গেলাম, ওয়ার্কড ক্লোজলি, তাহলে আইডিয়াটা আমার সেম দিবে। ওয়ার্কড ক্লোজলি মানে কোঅপারেটিভলি কাজ করেছে এবং হারমোনিয়াসলি, সো আনসার ইজি। সেন্টেন্স ইকুইভ্যালেন্সের প্রথমে একটু অসুবিধা হলেও দেখবেন যে কয়েকটা সলভ করলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কোশ্চেনটা যায়। ও এটা ইজি ছিল, এটা তো আমি বললামই যে ওয়ার্ক ক্লোজলি, সো এখানে সেম মিনিং হবে, কারণ আছে অলদো আছে, অলদো দ্বারা এই শব্দ আর এই শব্দটার ভেতরে মানে এই সেন্টেন্স আর এই সেন্টেন্সে পার্থক্য করেছে, ওটা আমাদের এখন এত যাওয়ার দরকার নাই আর কি। সেন্টেন্স ইকুইভ্যালেন্সে পরিশ্রম কম। আসেন তাহলে এই কোশ্চেনটা কি বলতেছে দেখি। বাই, যখনই আমি দেখব বাই, তাহলে এটা হচ্ছে একটা পজিটিভ কনোটেশন, পরে অবশ্যই কমা আছে দেখবেন, এই যে সেমিকোলন আছে, সেমিকোলন আর একটা পজিটিভ কনোটেশন, তার অর্থ হচ্ছে একটা আইডিয়ার সঙ্গে আর একটা আইডিয়া একেবারেই একই। By about age 8, children's phonetic capacities are fully developed, but still, তাহলে আমাকে বলতেছে যে ফুলি ডেভেলপড হয়েছে বাট স্টিল, তাহলে কোনো একটা অসুবিধা এখনো রয়ে গেছে, ঠিক আছে? তাহলে ও সরি, প্রথম কাজ যেটা ছিল ওটা ভুলেই গেছি আমি, ওই টেক্সট কম্প্রেশনের এখনো মোডে আছে মনে করেন। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস্টিক এবং ম্যালিয়েবল দুটো সেম, এই দুটোর অর্থ হচ্ছে আপনার ফ্লেক্সিবল। আর একটা এখানে আছে হচ্ছে আনফর্ম আর হচ্ছে ন্যাসেন্ট, তাহলে এই দুইটা ছাড়া আর তেমন কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, তাহলে এই দুইটার তো কোনো মিল নাই। সো এখানে হয় প্লাস্টিক ফ্লেক্সিবল হবে অথবা ন্যাসেন্ট হবে। এখন ন্যাসেন্ট আর আনফর্মড মানে হচ্ছে যে আপনার এখনও ফুলি ডেভেলপড হয় নাই, কিন্তু এখানে অলরেডি বলে দিছে যে ফুলি ডেভেলপড, তার অর্থ হচ্ছে এইটা হওয়ারও সম্ভাবনা নাই। সো ওই যে পরবর্তীতে না পড়লেও এটুকুতে অ্যান্সার পেয়ে যাবেন, যে তাহলে এখানে হবে হচ্ছে যে ফুলি ডেভেলপড বাট ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল হওয়ার কারণেই তারা হচ্ছে লার্ন করতে পারে যে কোনো ল্যাঙ্গুয়েজ ওই নেটিভ স্পিকার্স এর অ্যাকসেন্টের দ্বারাই। ফ্লেক্সিবল এই কারণেই তারা সহজে লার্ন করতে পারে। দেখছেন, পরেরটুকু পড়ার প্রয়োজনই নাই, এই জন্যে অল্প, যত বেশি রিজনিং করবেন তত বেশি পরিশ্রম কম হবে আর কি। আচ্ছা আসেন পরের কোশ্চেনটা সলভ করি, 19 নম্বর কোশ্চেন। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোথায় কোথায় মিল আছে, একটা দেখতে পাচ্ছি ইরর আর মিসক্যালকুলেশন, এটা একটা পেয়ার, আর হচ্ছে যে চান্স আর হ্যাপেনেস টেন্স, এটা একটা পেয়ার। তাহলে
পসিবিলিটি চলে আসছে, তাহলে আমাদেরকে সেন্টেন্সে যাইতে হবে। সো সেন্টেন্সে আমি দেখতে পাচ্ছি যে কমা, তাহলে অর্থ হচ্ছে একে অপরকে সাপোর্ট করবে, এরকম একটা আইডিয়া থাকবে। তাহলে এই পাশে ব্ল্যাঙ্ক আছে, আমরা ওই পাশ থেকে একটু পড়ে আসি। ইন মেডিভাল ফিলোসফি এভরি ফিজিক্যাল ফিনোমিনান ইজ প্রিজিউমড টু হ্যাভ সাম ডিটারমিনেট কজ, অর্থাৎ প্রত্যেকটা ঘটনারই ওরা মনে করতেছে যে ডিটারমিনেট কিছু থাকবে। তাহলে ডিটারমিনেট যদি হয় তাহলে লিভিং নো প্লেস ফর অ্যাম্বিগুইটি, ডিটারমিনেটই যদি হয়ে থাকে তার উল্টাটার কোনো জায়গা এখানে নাই। সো অ্যাম্বিগুইটি, এরর, মিসক্যালকুলেশন, তো এরর হবার তো জায়গাই নাই, তার অর্থ হচ্ছে কোনো চান্সই নাই, অর্থাৎ এরর, মিসক্যালকুলেশন এররের চেয়ে এই শব্দটা বেশি যৌক্তিক, যে এরর হবার তো সম্ভাবনাই নাই, তারা একেবারে ডিটারমিনেট, তাহলে এরর হবার সম্ভাবনাই নাই। তাহলে আমাদের উত্তর আসবে হচ্ছে এ অ্যান্ড বি। বাই চান্স মানে চান্সের কোনো সম্ভাবনাই নাই, একেবারে ডিটারমিনেট তারা, এরকম একটা অর্থ। ইজি। আসেন 20 নম্বরটা করি। প্রথমে আছে অলদো, আনসারে যাব। অলদো মানে একটা অপরটাকে কন্ট্রাস্ট করবে। এখন আসি এখানে অর্থ দেখি। বিহোল্ডেন আর ইনডেটেড টু এর অর্থ হচ্ছে একই, এই যে ওয়িং গ্র্যাটিটিউড, একে অপরের কাছে হচ্ছে মনে করেন যে ভালো হেল্পের দাবিদার, এরকম একটা বিষয় আর কি, বিহোল্ডেন আর ইনডেটেড টু। অপরদিকে দেখি যে ডেরিভেটিভ আর বেসড অন, এটা একটা যায়। তো যখনই 50-50 তখন আমাদের সেন্টেন্সটা পড়তে হবে। তাহলে দেখি অলদো, তার অর্থ হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ কনোটেশন। তারপরে দেখি কি বলে, রাইটলি জাস্ট ইমপারফেক্ট বাই মোস্ট অফ টুডেস ক্রিটিক্স, দি ফিল্মস বিং ক্রিয়েটেড টুডেস আর ড্যাশ ইট। দেখেন এখানে আমরা বুঝতে, এই যে অর্থটা পড়ার সাথে আমরা বুঝে যাচ্ছি। এখানে কি বলতেছে যে রাইটলি জাস্ট ইমপারফেক্ট, অর্থাৎ আজকের যে ক্রিটিক্সগুলো আছে, আজকের দিনের যারা সমালোচক আছে, তারা আগের সিনেমাগুলোকে ইমপারফেক্ট হিসেবে ক্রিটিক করতেছে। অলদো, তাহলে এর একটা উল্টা মিনিং এখানে হবে, তাদেরকে ক্রিটিসাইজ করলেও তারা কি, তাদের কাছে হচ্ছে দাবিদার। তাহলে বিহোল্ডেন অ্যান্ড ইনডেটেড, এটাই হচ্ছে অ্যান্সার। যে তাদেরকে আমরা ক্রিটিসাইজ করলেও তাদের কাছে আমরা, তারা আমাদের কাছে একটা ভালো গ্র্যাটিটিউড আশা করে, এটাই হলো এরকম মিনিং। দেখেন পরবর্তীতে সেম কথাটা আসবে, এই দেখেন রেসপেক্টাবিলিটি, ঠিক আছে, রেসপেক্ট আর হচ্ছে বিহোল্ড ইনডেটেড গ্র্যাটিটিউড সেম পর্যায়ে যায়। এই জন্য আমি বলেছি, এই দেখেন এখানে একটা পজিটিভ কনোটেশন কমা, একটা পজিটিভ কনোটেশন সিন্স, এরকম একটা বিষয়। এটাকে আরেকবার একটু ব্যাখ্যা করি। তাহলে অলদো এর সঙ্গে যা থাকবে তার উল্টাটা হবে। এখানে বলতেছে যে রাইটলি জাস্ট ইমপারফেক্ট, তাদেরকে ইমপারফেক্ট বললেও আজকেরকার লোকজন, তাদের কাছে আমরা ঋণী। বিহোল্ডেন ইনডেটেড টু। 21 নম্বর সেন্টেন্স। প্রথমে আমরা দেখব যে এখানে কোনো সমার্থক শব্দ আছে কিনা। অ্যাকুমেন আর শ্রুডনেস একই অর্থ, আর হচ্ছে আপনার এভাসিভনেস আর হচ্ছে ইকুইভোকেশন একই অর্থ, আর এটা দরকার নেই আর কি। ডিসিট আর ডুপ্লিসিটি ধরা যায়, আপাতত ধরার দরকার নেই, এই দুটোই হচ্ছে মেইনলি। এখন দেখি সেন্টেন্স আসছি। দি ডিটেকটিভস কনভিকশন মিনিং জাজমেন্ট, ডিটেকটিভস কনভিকশন জাজমেন্ট দ্যাট দেয়ার আর ফিউ ইনেপ্ট, এই শব্দটা খেয়াল করবেন অবশ্যই। ফিউ মানে নো, ইনেপ্ট ক্রাইম, ইনেপ্ট মানে অদক্ষ ক্রাইম, মানে অদক্ষ ক্রাইমের কোনো জায়গায় নেই, তার অর্থ হচ্ছে এখানে স্কিলড। এখানে যে শব্দটা, সে শব্দটা আপনি মাথার ভিতরে গেঁথে নেবেন যে এই শব্দটা দ্বারা কি বোঝাচ্ছি, স্কিলড। ওকে, আচ্ছা, তাহলে স্কিলড ক্রাইম ঘটেছে, তাহলে এইখানেও যে কথাবার্তা আসবে সেটা হচ্ছে স্কিলড কথাবার্তা। তো স্কিল শব্দ শুধুমাত্র অ্যাকুমেন অ্যান্ড শ্রুডনেস, এটাই অ্যান্সার। এর জন্য সেন্টেন্স ইকুইভ্যালেন্স অনেক সহজ, আহামরি পড়তে হয় না। যদি 50-50 চান্স পেয়ে যান তাহলে অপর দিকে অর্ধেক পড়লে অ্যান্সার বেরিয়ে আসে। তাহলে এখানে যে স্কিল্ডের কথাবার্তা, তাহলে এখানেও এই স্কিল্ড রিলেটেড শব্দ আসবে। সো স্কিল রিলেটেড শব্দ অ্যাকুমেন অ্যান্ড শ্রুডনেস, বাস। 22 নম্বর কোশ্চেনে আমরা আসি। এখানে আমরা প্রথমে সাজিয়ে নেব যে ম্যাচ এর সঙ্গে প্যারালাল যায়, আর হচ্ছে আপনার যা হচ্ছে অবভিয়েটেড, এর অর্থ হচ্ছে রিমুভ ডিফিকাল্টি। ফোরস্টল্ড এর অর্থ, আচ্ছা অবভিয়েটেড অর্থ হচ্ছে প্রিভেন্ট। আচ্ছা, তাহলে এই যে অবভিয়েটেড এবং ফোরস্টল্ড এই দুটো যায়।
আর হচ্ছে অ্যাক্সিলারেটেড আর পলিটিসাইজড এই দুটোর কোনো ইয়া নাই। তাহলে আমরা 50-50 চান্স পেলাম। এখন আমাকে সেন্টেন্স পড়তে হবে। সেন্টেন্স পড়তে যে আমি প্রথমে দেখি যে এখানে সেমিকোলন আছে, অর্থাৎ আগের আইডিয়া পরের আইডিয়া সমান। তাহলে পরের আইডিয়া পড়ি যে past 3 decades that video art attained its current respected, তার মানে গত 30 বছরে পরিশ্রম করার ফলে রেসপেক্ট আসছে। এখানেও সেম জিনিস হবে। ফিমেল ভিডিও আর্টিস্ট রাইজ টু, ওই যে প্রমিনেন্স দেখছেন, রেসপেক্ট আসছে। ওভার পাস্ট 30 ইয়ার্স, এই যে 3 decades মানে 30 ইয়ার্স, হ্যাজ ড্যাশ দ্য অ্যাসেন্ট অফ ভিডিও, তার অর্থ কি এই দুটো ঘটনা প্যারালালি ঘটেছে, এই যে ম্যাচড প্যারালাল খায়, এটাই বাধাগ্রস্ত হয় না, এখানে কোথাও বাধার কথা নাই। তারা বলেছে যে 30 বছর ফেলে তারা আজকের এই রেসপেক্টেড পজিশনে আসছে। এখানেও সেম কথা, 30 বছর ফেলে তারা আজকের এই সম্মানিত পজিশনে আসছে। তাহলে ঘটনাটা হচ্ছে প্যারালাল এবং ম্যাচ খায়। আমাদের আর 3টা আছে, এখনই শেষ হয়ে যাবে আমাদের সেশন। তাহলে এখানে আমরা অপশনগুলো দেখি যে ইউবিকুইটাস এর সঙ্গে যায় হচ্ছে আমাদের ইউনিভার্সাল, একই অর্থ, যে সব জায়গায় আছে এরকম। আনইউজুয়াল, এক্সেপশনাল, আনইউজুয়াল মানে আনফ্যামিলিয়ার, ঠিক আছে। সো এটাকে আমরা ধরতে পারি না। অ্যাবসোলিউট আর রেস্ট্রিক্টেড, আচ্ছা আমরা না ধরেই আগায় দেখি এটাতে কি বলে। দি রিপোর্টস মোস্ট সিগনিফিক্যান্ট উইকনেস ইজ its assumption that the phenomenon under study is dash, আচ্ছা আচ্ছা আচ্ছা, when in reality, আচ্ছা এইটাই হচ্ছে শব্দ, in reality তে it is limited। সো রিয়ালিটিতে যদি লিমিটেড হয় তাহলে এটা হবে তার উল্টাটা, এই যে ইন রিয়ালিটির এটা হচ্ছে নেগেটিভ কনোটেশন। তাহলে এই পাশে যা অর্থ হবে এই পাশে তার উল্টাটা। এবার যদি লিমিটেড হয় তাহলে এই পাশে হচ্ছে কোনো লিমিটই থাকবে না, অর্থাৎ হচ্ছে ইউবিকুইটাস এবং ইউনিভার্সাল। তাহলে এই পেয়ারটাই হচ্ছে রাইট অ্যান্সার, সি অ্যান্ড ডি। ইজি। 24 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি অবস্ট্যাকল অ্যান্ড হিন্ড্রান্স, এটা একটা, আর হচ্ছে সিগন্যাল অ্যান্ড ইন্ডিকেশন, আর এই দুটো একে অপরের সঙ্গে যায় না। তাহলে আমরা এখানে ডাবল পেয়ার পাচ্ছি। এখন দেখি সেন্টেন্সটা আমরা পড়ি। সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি সিন্স, অর্থাৎ একে অপরের সঙ্গে আইডিয়াতে মিল খাবে। দেখি দি স্পাইস রিপিটেড বাংলিং, বাংলিং মিনিং আনাড়ি, ওই যে ক্লামচি, রিপিটেডলি সে ভুল করে। অ্যাবভ অল এলস ড্যাশ দোজ হু উইশড টু থট হার এফোর্টস, থট মানে প্রিভেন্ট, হার এফোর্ট তার মানে এই বাংলিংটা, এখানে এই বাংলিংয়ের কারণে তার এফোর্টটা ভালোভাবে প্রকাশ করতে পারছে না, অর্থাৎ প্রিভেন্ট হচ্ছে। সিন্স ইট ওয়াজ সো আনপ্রেডিক্টেবল অ্যাজ টু অবস্কিউর এনি প্যাটার্ন দ্যাট মাইট আদারওয়াইজ লিড টু হার ক্যাপচার, এই যে এখানে শব্দটা আসেন, আদারওয়াইজ মূল শব্দ, তাহলে আদারওয়াইজ হচ্ছে নেগেটিভ শব্দ। বলতেছে লেড টু হার ক্যাপচার, অর্থাৎ তাকে সাকসিড হতে দেয়নি। তো সাকসিড হতে দেয়নি কি হবে এখানে, সেম মিনিং সিন্সের কারণে, অবস্ট্যাকল আর হিন্ড্রান্স। ইজি। লেড টু হার ক্যাপচার, সাকসিড হতে দেয়নি, আদারওয়াইজ, ঠিক আছে। সো এখানে সিন্সের কারণে সেম মিনিং বসবে, অবস্ট্যাকল টু এবং হিন্ড্রান্স টু। আজকে আমাদের সেশনের শেষ কোশ্চেনটা আমরা দেখি, এটাকে সলভ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি এ চেক অন, এ ব্রেক অন, এটা সমার্থক শব্দ, আর হচ্ছে ইম্পেডিমেন্ট অর্থ তো হয় না, আর অ্যাপোলজিস্ট আর হচ্ছে ইন্টারমিডিয়ারি, এই দুটো সমার্থক শব্দ যায়, পেয়ার হয়, আর আমরা দেখতে পাচ্ছি না, আর এই দুটো কোনো সমার্থক শব্দ নাই, বাদ। তাহলে এখন দেখি এখানে কি বলতে যাচ্ছে। তাহলে এখানে ক্লোন আছে, তার আগে শূন্যস্থান আছে, তাহলে আমরা পরের অংশটুকু দেখব যে রিফ্রেইনড ফ্রম, সেন্টেন্সটা পড়েন। রিফ্রেইনড ফ্রম মানে কি, ইচ রিফ্রেইনড ফ্রম আদার, একে অপরকে রিফ্রেইন্ড করে, তার অর্থ হচ্ছে চেক দেয়, এ চেক অন এ ব্রেক অন। তাহলে আগের সেন্টেন্সটা হবে হচ্ছে এ চেক অন এ ব্রেক অন। তাহলে আজকে আমাদের সেশন এই পর্যন্তই। 25টাতে যদি কারোর কোনো নাম্বারে বুঝতে অসুবিধা হয় তাহলে ডেসক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য ইনফরমেশন দেওয়া থাকবে, আপনারা সেখানে আমাকে নক করতে পারেন, অথবা কমেন্টে কোনো কোশ্চেন বুঝতে পারেনি এরকম কিছু দেওয়া থাকলে আমি আপনাকে সেখানে আনসার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।